গল্প ভালোবাসার ফুল, লেখনীতে জেরিন আক্তার। আজ আমার বিয়ে। এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার। আমি ছোটবেলা থেকেই জেনে এসেছি বিয়ে মানে দায়িত্ব, কর্তব্য আর সকল পরিস্থিতিতে জীবন সঙ্গীর পাশে থাকা। তাই আপাতত ভেবে রেখেছিলাম যে অনার্স কমপ্লিট করে তবেই বিয়ের পিঁড়িতে বসবো। কিন্তু চাইলেই কি এর সব চাওয়া পূর্ণ হয়? বিধি বা হুট করে দেখতে এসে বিয়েটা ঠিক হয়ে গেল। আমি কল্পনাও করতে পারিনি এভাবে হুট করে আমাকে বিয়ে করতে হবে, তাও কিনা চিনি না জানি না এমন একটা ছেলের সাথে। সবই কপাল। আমার পরিচয়টা দিয়ে দেই, আমি জেরিন আক্তার সিফা। এবার এইচএসসি পরীক্ষা দিব। আম্মু বাবার একমাত্র শয়তান ও টুকু সন্তান। বাকিটা গল্পে জেনে যাবেন। যার সাথে আমার একটু পরে বিয়ে, তার নাম আব্দুল্লাহ। তারা দুই ভাই বোন। সে জব করে শহরে থাকে, আর দেশের বাড়িতে আমার শ্বশুর, আব্বু, শাশুড়ি, আম্মু আর আমার পিচ্ছি ননদি থাকে। বান্ধবীদের মুখে শুনলাম ছেলে নাকি মাশাআল্লাহ সুন্দর, কিন্তু লাজুক প্রকৃতির, তবে ভীষণ মিশুক, কথা কম বলে আর 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করে। আম্মুর উপরে রেগে আছি আমি, থাকবো নাই বা কেন? কোথায় ভেবেছিলাম ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে করবো, তার হলো কই। আমার সব আশায় পানি ঢেলে দিয়ে আমাকে কনের সাজে সজ্জিত করা হচ্ছে। বিয়েটা ঘরোয়া ভাবে হলেও আমার কাজিনরা মিলে আমার জন্য বিয়ের অর্নামেন্ট সব কিনে এনেছে। আমাকে একটা লাল টুকটুকে ভারী লেহেঙ্গা পরানো হলো, মুখে হালকা প্রসাধনী, চোখে টানা টানা করে কাজল দেওয়া, কানে দুল, গলায় মালা, নাকে নথ, কপালে টিকলি, মাথার এক পাশে টায়রা, দুহাত ভর্তি চুড়ি। আমার চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের গাজা দিয়ে দেওয়া হলো, দুপাশে 3টি করে গোলাপও লাগিয়ে দিয়ে সব সাজ শেষে মাথার দোপাট্টাটা তুলে দিতেই আম্মু আসলো আমার কাছে, কানের পিছনে কাজল দিয়ে ছোট্ট একটা টিপ পরিয়ে দিয়ে বলল, আমার পিচ্ছি জেরি সোনা আর কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, কারো নজর যেন না লাগে। এই বলে আম্মু সবাইকে নিয়ে চলে যেতেই আমি আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম আর মনে মনে বললাম, বা আসলে তো আমাকে অনেক সুন্দর লাগছে। হাত দুটিতে চুরির ঝুনঝুন শব্দ হচ্ছিল। বাম হাতের অনামিকা আঙুলে জল জল করছে একটা স্বর্ণের আংটি, যা একটু আগে আমার হবু শাশুড়ি আম্মু নিজ হাতে পরিয়ে দিয়েছেন। আমার সাজ সম্পন্ন হতেই আমার বান্ধবীরা বলে উঠল, কিরে তোকে দেখে তো দুলাভাই পুরাই ফিদা হয়ে যাবে রে। কেউ কেউ তো রসিকতা করে বলেই ফেললো, দেখিস ভাইয়া যেন আবার হার্ট অ্যাটাক করে না ফেলে। একটু পর কাজী সাহেব আসলেন। দেনমোহরে কত টাকা ধার্য করবো মা? আমি বললাম, দিন আমার বিয়ের কাবিননামা, আমি নিজে লিখবো। এই বলে কাবিননামা আমি নিজের হাতে নিয়ে লিখতে শুরু করলাম। সেই মুহূর্তে আমার হবু স্বামী আব্দুল্লাহ এসে বলল। আমি বললাম, দিন আমার বিয়ের কাবিননামা, আমি নিজে লিখবো। এই বলে কাবিননামা আমি নিজের হাতে নিয়ে লিখতে শুরু করলাম। সেই মুহূর্তে আমার হবু স্বামী আব্দুল্লাহ এসে বলল, কি ব্যাপার, তুমি নিজের বিয়ের কাবিননামা নিজেই লিখবে নাকি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়, আমার খুব ইচ্ছে ছিল আমার নিজের বিয়ের কাবিননামা আমি নিজের হাতে লিখব। তখন আশেপাশে থাকা সবাই বলতে লাগলো, তা কত টাকা লাগবে দেনমোহর হিসেবে? আমি বললাম, সেটা আমার ইচ্ছে। কাজী সাহেব সব কথা শুনে বললেন, ঠিক আছে মা, তুমিই লিখো তবে। আমি লিখতে শুরু করলে আমার হবু স্বামী বাধা দিয়ে বলল যে, তুমি কি শুরু করো রাহুম? আর কত লক্ষ টাকা লিখবে দেনমোহর হিসেবে? আমি তাকে চুপ থাকতে বলি আর সবার উদ্দেশ্যে বলি যে আমি দেনমোহর হিসেবে এটা লিখবো, তা কি আমাকে দেওয়া হবে? সবাই বলল, হ্যাঁ কেন নয়, তুমি যে লিখবে নিশ্চয় তুমি তা পাবে। এসব শুনে আমার হবু স্বামী বলল, দেখো, এত পরিমাণ টাকা লিখো না, যা দিবার মতো সামর্থ্য আমার নেই। আমি কাবিননামার বইয়ে দেনমোহরের জায়গায় কলম দিয়ে গটগট করে লিখে ফেললাম, আব্দুল্লাহ। আমার কাণ্ড কারখানা দেখে সবাই অবাক নেত্রে তাকিয়ে রইল আমার দিকে। কেউ কিছু বলবার আগেই 3 কবুল পড়ে আমার জীবন জুড়ে গেল। আব্দুল্লাহ নামক মানুষটির সাথে কবুল বলতে দেরি করিনি। যেখানে সবাই রাজি আছে সেখানে কবুল বলতে দেরি করে কি বা হবে? বিয়ের সব রীতিনীতি শেষ হতেই আমার বিদায়ের বেলা এসে গেল। সমস্ত কান্না যেন তখন দলা পাকিয়ে আমার গলায় আটকে গেল। চোখের কুর্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। নিজেকে সামলানো যেন আমার বিপক্ষে চলে গেল। হাউমাউ করে কাঁদলাম। আম্মু বাবাকে জড়িয়ে ধরে
অতঃপর সমস্ত মায়ের বাঁধন ছিন্ন করে অচেনা এক পরিবেশ, নতুন একটা পরিবারের সদস্য হতে ছুটে চললাম অজানা পথের উদ্দেশ্যে। পথে কাঁদছিলাম, আমার উনি বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল কান্না করো না, দেখো আমার আম্মু তোমাকে তাই নিজের মেয়ের মতো করে রাখবে, আর আমার ওপরে ভরসা রাখো, আমি তোমার ওই দু চোখে কখনো পানি জমতে দিব না ইনশাআল্লাহ। তার কথা বলার ধরন দেখে আমি মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকলাম। নতুন জীবনে যেন এক বিশ্বস্ত জীবন সাথী পেলাম। চোখের পানি মুছে তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। দীর্ঘ 50 মিনিট পর কারো মৃদু কণ্ঠে আমার ঘুম ছাড়লো। বুঝতে পারলাম ইনি আর কেউ নন, আমার এই স্বামী। তার হাত ধরে বসে রইলাম। একটু পর আমার শাশুড়ি মা সহ আরো বেশ কিছু মানুষ আমাকে মিষ্টি মুখ করালো। শাশুড়ি আম্মু একটা স্বর্ণের আংটি পরিয়ে আমাকে গাড়ি থেকে নামালেন। পুরো বাড়িতে রোদ পড়ে গেল, নতুন বউ এসে গেছে। সমস্ত নিয়ম কানুন মেনে আমার ননদি আমাকে একটা রুমে রেখে যায়। এটা যে আমার স্বামী আব্দুল্লাহর রুম, এতে কোনো সন্দেহ নেই। বিছানার পাশে সাইড টেবিলে ফটো ফ্রেমে তার একটা ছবি। পুরো রুম যেন ফুলের গন্ধে মোমো করছে। আমাদের বাসর ঘরটা সাজানো হয়েছে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে। বিছানায় বড় একটা লাভ শেপ দেওয়া হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে, তাতে নাম লেখা হয়েছে আমাদের দুজনের। আমি বিছানায় বসে বেশ বড় বড় ঘুমটা দিই, লজ্জা লাগছে ভীষণ, যেন আমি এক লজ্জাবতী ফুল। বেশ কিছু সময় কেটে গেল, ঘড়ির কাঁটায় তখন 12টা বেজে 10 মিনিট। একটু পর দরজায় ঠক ঠক শব্দ হলো। আমি ভয়ের লজ্জায় নড়েচড়ে বসলাম, দোপাট্টাটা শক্ত করে ধরে রাখলাম। বুঝলাম রুমে উনি এসেছেন। আমি তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল। কুশলাদি বিনিময় করে সে বিছানায় বসলো, আমার ঘুমটা সরিয়ে বলল, মাশা আল্লাহ, আমার বউ তো দেখছি ভারী মিষ্টি। আমি লজ্জায় মিয়ে গেলাম। এর একটু পর সে ইজি হওয়ার জন্য বলল, শোনো, এত ভারী লেহেঙ্গা পরে থাকতে হবে না, তুমি চাইলে ফ্রেশ হয়ে নর্মাল শাড়ি পরতে পারো, লাগে যে তোমার শাড়ি রয়েছে। এই বলে তিনি রুম থেকে চলে গেল। আমি শাড়ি পরে অজু করে আসলাম সে রুমে। আসলে দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। মোনাজাতে রবের দরবারে দুহাত তুলে মোনাজাত করলাম, দোয়া করলাম। নামাজ শেষে সে আমাকে বুকে জড়িয়ে বলল, আচ্ছা শোনো বউ, একটা কথা বলবে আমায়? আমি বলো, কি বলতে হবে বলো। সে বলল, তুমি দেনমোহর হিসেবে টাকা কেন লিখলে না? আমার নাম কেন লিখলে? জানতে পারি কি? আমি তখন তাকে বললাম, শুনতে চাও? সে বলল, শুনবো, বলো তুমি। আমি বললাম, তাহলে শোনো তবে। দেনমোহর হিসেবে অনেকেই লক্ষ লক্ষ টাকা লিখে, কিন্তু সেই টাকা দিবার মতো সামর্থ্য সবার থাকে না। আর বিয়ে একটা পবিত্র বন্ধন, আর দেনমোহর দেওয়া ফরজ। এটা না দিলে স্ত্রীর নিকট যাওয়া জায়েজ নেই। তবে স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় তো তবেই স্বামী এই ঋণ থেকে মাফ পাবে। আমি তোমাকে মাফ করে দিয়েছি স্বামী। আর জানো তো, এই দেনমোহরের টাকা বিয়েকে কঠিন করে ফেলে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেনমোহরের টাকার নির্ধারণ কম হবার ফলে বিয়ে ভেঙে যায়। আবার কেউ কেউ বিয়ের পর সংসার করে তৃপ্ত না হলে ডিভোর্স দিয়ে দেয়, আর সেই সাথে বউকে দেয় সে দেনমোহরের টাকা। আর আমি বুঝি টাকা দিয়ে সব কেনা নিলে শান্তি জিনিসটা কেনা যায় না। একটা ডিভোর্সি মেয়ে জানে এই সমাজ তার জন্য কতটা ভয়ঙ্কর ও বিষাক্ত। আর একটা কথা, দেনমোহর কখনোই একটা বিয়ের সম্পর্ককে মজবুত করে রাখতে পারে না। পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, তেমনি বিশ্বাস ছাড়া একটি সম্পর্কও টিকে থাকে না। আমাদের সম্পর্কে যদি কখনো বিচ্ছেদের কথা আসে, আমি যেন দেনমোহর হিসেবে আবারও তোমাকে পেয়ে যাই। তাই দেনমোহরের জায়গায় তোমার নামটা লিখে দিয়েছি, প্রিয় স্বামী। কারণ যদিও আমার এখন বিয়ে করার মতো ইচ্ছে ছিল না, তবে আল্লাহ আমার তকদিরে যা রেখেছিলেন আমি তা মেনে নিয়েছি। আর আমি তোমার বউ সেজে এই বাড়িতে পায়ে রেখেছি। তোমার বউ পরিচয় নিয়েই যেন দুনিয়া ছাড়তে পারি, এতটুকুই চাওয়া ওই উপরওয়ালার নিকটে। আমার বলা সব কথা সে গভীর মনোযোগ সহকারে শুনল। তারপর সে আমার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আমি আবেশে ও লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেলি। কিছু সময় নীরবতা, তার কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবলাম সে হয়তো ঘুমিয়ে গিয়েছে। আমি চোখ তুলে তার দিয়ে তাকালাম। সে তখন গভীর নেশালো চোখে আমার দিকে তাকিয়েছিল। তার ওই চোখে কিছু একটা ছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছিলাম। ততক্ষণাৎ চোখ নামিয়ে নিলাম, শাড়ির আঁচল হাতের মুষ্টিতে নিয়ে একটু পর পর তার দিকে তাকাতে লাগলাম। সে আমার কান্ড দেখে দুসরা এক হাসি দিল। আমি তা দেখে আরো লজ্জা পেলাম। এরপর সে একটু একটু করে আমার অধরের সামনে এলো। আমি পিছাতে লাগলাম। হুট করে সে আমার কম্পমান অধরের সাথে তার অধর মিলিয়ে দিয়ে তড়িৎ গতিতে যেন আমার শরীরে অজানা অচেনা এক শিহরণ বয়ে গেল। আমি ডুবে গেলাম তার ভালোবাসার সাগরে, নিমজ্জিত হলাম তার প্রেম ধারায়।
ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। গোসল শেষে একটা নীল রঙের জামদানি শাড়ি পরলাম। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছিল। তাকে ডাকলাম। সে মানুষ নয়, যেন কুম্ভকর্ণ। কিছুতেই যেন তার ঘুম ছাড়ছে না। হুট করে তার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিতেই সে উঠে পড়লো। তাকে ফ্রেশ হতে বলে আমি চুল মুছতে লাগলাম। এরপর সে আসলে দুজনে একসাথে ফজরের নামাজ আদায় করে নতুন জীবনের প্রথম সকালটা শুরু করলাম। এরপর বাহিরে শাশুড়ি আম্মুর কাছে গেলাম। আমাকে দেখে মা বললেন, মা তুমি এত সকালে উঠেছো কেন শুনি? আমি বললাম, আসলে মা আমার এত বেলা করে ঘুমাতে ভালো লাগে না, ভাবলাম আপনার সাথে রান্না বান্না করবো তাই চলে আসলাম। মা বললেন, শোনো পাগলি মেয়ের কথা, আজ বাদে কাল তো এই সংসার তোমারই হবে, তখন সংসার সামলাবে কেমন? এখন তুমি নতুন বউ, আর নতুন বউদের কাজ হলো সারাক্ষণ সাজগোজ করা, সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের উমং। মায়ের কথা শুনে আমি মিটিমিটি হাসলাম, লজ্জাও পেলাম কিছুটা। মা বললেন, যাও তুমি তোমাদের রুমে যাও। আমি বললাম, না মা, আমি এখন আর রুমে যাব না, আমি নাস্তা বানাবো। বলুন কি কি করতে হবে? আমি হেল্প করি। আমার জোরাজুরিতে মা রাজি হলেন, আমাকে সব গুছিয়ে দিলেন। আমি সবার জন্য পরোটা আর ডিম ভাজি করলাম, শ্বশুর বাবার জন্য সবজিও করলাম। তারপর মা জোর করে আমাকে রুমে পাঠিয়ে দিলেন। আমি রুমে এসে দেখি আমার উনি গভীর ঘুমে মগ্ন। আমি ওনার দিকে তাকিয়ে তার মুখশ্রী দেখতে লাগলাম। দেখতে সামনে কপালে একটা কাটা দাগ, জোড়া ভ্রু, মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। ভাবছি মনে মনে কে বলবে এই ঘুমন্ত মানুষটা জাগ্রত অবস্থায় ভীষণ লাজুক আবার দুষ্ট। এসব ভাবতে ভাবতেই দরজায় কে যেন নক করলো। বললাম, কে? অপর পাশ থেকে উত্তর এলো, আমি ভাবিনি ভিতরে আসি। বললাম, এসো, আমার একমাত্র ননদী এসেছে, সেই সাথে এসেছে আমার স্বামীর ভাগ্নি ও ভাতিজি। সবার সাথে গত রাতে পরিচয় করিয়ে দিয়েছে মা। আমি সবাইকে বসতে বললাম। আমার ননদী বলল, ভাবিমণি তুমি চুল শুকিয়ে নেও, একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। আমি সম্মতি জানালে আমার ননদীর কিছু কাজ আছে এই বলে পিচ্চিগুলোকে রেখে সে চলে গেল। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার খুব ক্লান্ত লাগছিল, তাই আমার জামাইটাকে ডেকে বললাম, ও গো শুনছো, আমার চুলগুলো একটু আঁচড়ে দাও তো। সে উঠে বসলো আর চুল আঁচড়ে দিতে দিতে আমার শ্যাম্পু করা চুলগুলোর ঘ্রাণ নিতে লাগলো। আমি পিচ্চিগুলোর সাথে গল্প করছিলাম। হঠাৎ সে দুষ্টুমি করে বলল, বউ, তোমার শ্যাম্পু করে চুলের ঘ্রাণে তো আমার পেট ভরে গেল গো। আমি মিটিমিটি করে হাসলাম তার কথা শুনে। একটু পর আমরা সকালের নাস্তা খেতে গেলাম। একসাথে সবাই বসে আছি, তখন আমার স্বামী বলল যে তার খাবারটা যেন রুমে নিয়ে যায়, পরে খাবে। তখন শাশুড়ি আম্মু বলল, এখানে খেতে সমস্যা কোথায়? তখন পাশ থেকে পিচ্চি ভাগ্নি বলে উঠল, নানুমণি, মামার তো পেট ভরা, মামির চুলের ঘ্রাণে নাকি মামার পেট ভরে গেছে। পিচ্চিটার কথা শুনে আমি বিষম খেলাম। তাকিয়ে দেখি শাশুড়ি মা মুখ টিপে হাসছেন। আমি চটজলদি করে এক গ্লাস পানি খেয়ে লজ্জায় ওনার পিছু পিছু আমাদের রুমে চলে গেলাম। বিছানায় বসে আছি, তখন পিচ্চি ভাগ্নিটা এসে বলল, একটু পর নাকি পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে, তুমি রেডি তো মামি? আমি বললাম, হুম, একদম রেডি। একটু পরেই পার্লার থেকে 3টা আপু আসলো আমাকে সাজাতে। একজন আমার দুহাতে মেহেদি পরাতে লাগলো। গতকাল হুট করে বিয়ে হওয়ার ফলে তো হাতে মেহেদি দেবার সময় পাইনি, তাই আর দেওয়া হচ্ছে, এই আর কি। আরেকটা আপু আমাকে সাজাতে লাগলো, অন্যজন চুল বেঁধে দিচ্ছিল। আজকে আমাকে গোল্ডেন পাড়ের হালকা পিঙ্ক রঙের কাতান শাড়ি পরানো হলো। শাড়ির সাথে ম্যাচ করে অর্নামেন্টস পরানো হলো। নাকে জলজল করছিল হীরার নোজপিন। দুহাত ভর্তি পিঙ্ক আর গোল্ডেন মিক্স করে চুড়ি পরানো হলো। চুলগুলো ফ্রান্স করে সামনে এনে কানের এক পাশে 3টি করে গোলাপ দিয়ে দিল। আমার মুখে হালকা মেকআপ করে, চোখে টানা করে কাজল দিয়ে, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক দেওয়া হলো। ব্যাস ঘন্টা 2-1 মধ্যে আমার সাজ কমপ্লিট হলো। এমনিতেও আমি দেখতে মাশাআল্লাহ সুন্দর, বউয়ের সাজে যেন আমার সৌন্দর্য বহুগুণ বেড়ে গেল। একটু পর আমার শাশুড়ি আম্মু ডেকে পাঠালেন। আমি গেলাম, গিয়ে দেখি শাশুড়ি আম্মুর পাশে আরো অনেকেই বসে আছে। আমি তাদের কাউকে তেমন চিনি না। আমি সবাইকে সালাম দিলাম। আমার শাশুড়ি আম্মু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। আমি সবার সাথে হাসি মুখে কুশলাদি বিনিময় করলাম। আমি দুটি চোখ তখন নির্দিষ্ট একজন মানুষকে খুঁজে চলছিল, না জানি সে এখন কোন মঙ্গল গ্রহে আছে। বউ ভাতের অনুষ্ঠান শুরু হতেই আমার বাবার বাড়ির নিকটাত্মীয়রা সবাই চলে আসলো। আমি সবার সাথে সময় কাটালাম। সবাই আমার জন্য গিফট এনেছে, গিফট নিলাম। সবাই আমার জন্য দোয়া করলো। একসাথে খেতে বসবো ভেবেছিলাম, তার হলো কই। হুট করে আব্দুল্লাহ এসে টান দিয়ে আমাকে নিয়ে একটা ফাঁকা খাবার টেবিলে বসে পড়লো।
এতক্ষণে তার দিকে আমার নজর পড়ল, সেও আমার মতো হালকা পিঙ্ক রঙের পাঞ্জাবি পরেছে, যার বুকের বাম পাশটাতে সোনালি সুতা দিয়ে কাজ করা, দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। আমি ওর চোখে তাকে দেখছিলাম। সে হঠাৎ বলে উঠল, বউ কি দেখো গো, এভাবে তাকালে তো নজর লাগবে, রাতে এক রুমে থাকবো, তখন না হয় মন ভরে দেখো আমায় কেমন, আর তোমার জন্য একটা গিফট আছে হুমম। এই বলে সে খাওয়া শুরু করলো। বললাম, সত্যি কি গিফট, বলো বলো। সে বলল, চুপচাপ খাও তো, রাতে দিব। তখন দেখিও আমিও তার ধমকে ভয় পেয়ে চুপচাপ খেতে লাগলাম তার সঙ্গে। যত যাই হোক, নিজের বৌভাত বলে কথা। একটু পর একটা খাবার টেবিলে শোরগোল শুরু হলো। একটা পিচ্চি ছেলে চিৎকার করে কাঁদছে আর বলছে, আমাকে পোলাও দিল কেন, আমি বৌভাত খাবো। পিচ্চিটা এক কথা বারবার রিপিট করছে আর কান্না করছে, কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। তা আম্মু আব্বু তাকে নানা কৌশলে বোঝাতে লেগে যে, দেখো বাবা, বৌভাত মানে পোলাও, চিকেন রোস্ট, বোরহানি, এইসব, তুমি এগুলো খাও। কিন্তু কিছুতেই বাচ্চাটা বুঝে নিল না। অগত্যা তার আম্মু আব্বু তাকে নিয়ে চলে গেল। এসব দেখতে দেখতে আমার আর আব্দুল্লার খাওয়া প্রায় শেষ। খাওয়া শেষে আমরা আমাদের রুমে চলে আসি। আমার শাশুড়ি আম্মু বলে গেলেন, আমি যেন আমার জামা কাপড় গুছিয়ে নেই। নিয়ম অনুসারে আমাকে আজ বাবার বাড়িতে যেতে হবে। আমি আমার জন্য শাড়ি, থ্রি পিস, ওনার জন্য টি শার্ট, আরো কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। বিকালের দিকে আমরা রওনা হলাম। আমার সাথে আমার পিচ্ছি ননদি, ওকেও নিয়ে এলাম। ও 2 দিনই আমার মন জয় করে নিয়েছে। সারাক্ষণ পাকা পাকা কথা বলে ওর সঙ্গ পেয়ে ভুলে গিয়েছিলাম আমার নিজের বোন ভাই নেই, ও যেন আমার ছোট বোন। বাবার বাড়ি পৌঁছে আম্মুকে জড়িয়ে ধরলাম, যেন কতকাল পর দেখা মা মেয়ের। দুজনে কথা বলতে ভুলে গেলাম। আম্মু আব্দুল্লার সাথে কথা বলতে লাগলো। আমার শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু, ওনারা কেমন আছে, এসব বিষয় নিয়ে আমি সেই ফাঁকে আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হওয়া মাত্র আমার সব কাজিনরা হুড়হুড় করে আমার রুমে প্রবেশ করে আর আমাকে ঘিরে ধরে। সবাই বলে, চলো আমরা সবাই মিলে গল্প করবো, গানের কলি খেলবো। সবাই আমাকে টানতে টানতে আমাকে নিয়ে মেঝেতে গোল হয়ে বসলো। একটু পর আমার কিউট জামাইটাও এসে আমাদের সাথে যোগ দিয়ে সবাই বললো, আজকে ভাইয়া আমাদেরকে গান শোনাবে, নিন্দায় শুরু করুন। আমার উনি একবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, হুম গান বলবো, তবে একটা শর্ত আছে। সবাই বলল, কি শর্ত? সে বলল, তোমাদের আব্বুকেও আমার সাথে গান গাইতে হবে। এই কথা শুনে আমি আকাশ থেকে মাটিতে পড়লাম। নিজেকে সংযত করে বললাম, আমি ডুয়েট গান পারি না, কিন্তু কেউ আমার কথা পাত্তা দিল না, তাই তার গানের সাথে আমিও শুরু করলাম। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সেই তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সেই তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফুটালে আমার মুখে সুখের ভাষা। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, সেই তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। গানটা শেষ হতেই সবাই করতালি আর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল। সবাই মিলে রাতের খাবার খেতে খেতে আলাপ গল্প করলাম। এরপর যে যার মতো ঘুমাতে চলে গেলাম। শুয়ে আছি সে আর আমি দুজনেই চুপচাপ, যেন দুজনের একই লয়, একে অন্যের সাথে কথা বলছে। হঠাৎ সে বলল, সোনা চোখ বন্ধ করো তো। আমি বললাম, কেন? সে বলল, সারপ্রাইজ আছে। আমি চোখ বন্ধ করতেই আমার ঘাড়ে তার অস্তিত্ব পেলাম। সে বলল, এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি সে আমার গলাতে একটা মালা পরিয়ে দিয়েছে, মাঝ বরাবর একটা লকেট। সে বলল, আমার সোনা বউ, হুট করে বিয়ে হওয়ার ফলে বাসরাতে তোমাকে কিছু দিতে পারিনি, আজকে তাই দিলাম। বলে সে আমার কপালে গাঢ় করে চুমু দিলে আমি আবেশে তার বুকে মুখ লুকিয়ে ফেলি। সকালের মিষ্টি আলোতে আমার ঘুম ভাঙল। নিজেকে তার বাহুর আবদ্ধ দেখতে পেলাম। একরাশ লজ্জা আর শিহরণ বয়ে গেল আমার সর্বাঙ্গে। তাকে ডাকতে চেয়ে কেন যেন ডাকতে পারলাম না। খুব সতর্কতার সহিত নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তার মুখ পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। না দেখতে শ্যামবর্ণের হলে চেহারায় একটা মায়া আছে। মনে মনে বলছি, বাহ, আমার জামাইটা তো দেখতে ভারী কিউট, মাশাআল্লাহ। তার ফোলা ফোলা ঠোঁট দুধ পিয়ে স্বাদ নিতে যেন আমি মরিয়া হয়ে উঠলাম। ধীরে ধীরে তার ঠোঁটে আলতো করে চুমু খেলাম। এরপর বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই হাতে টান লাগলো। আমি গিয়ে তার উন্মুক্ত বুকে পড়লাম। সে তখন মিটমিট করে হাসছে। আমি নিচের দিকে তাকিয়ে আছি। সে বলতে লাগলো, কি গো সোনা বউ, চুরি করে চুমু খাচ্ছ কেন? হুমম প্রকাশ্যে খেলে তো হয়, মিষ্টির স্বাদ একা একা নিচ্ছ, এটা তো ঠিক না। বলে ঠোঁট কামড়ে দুষ্টুমির হাসি দিল সে।
আমার তো এমন মনে হচ্ছিল যেন মাটি দুদিকে ফাঁক হবে, আমি তার মধ্যে ঢুকে যাবো। ছি ছি, এই ঠোঁটকাটা ছেলের মুখে দেখি কিছু আটকায় না। একটু পর আমার কাজিনরা সবাই এসে আমাকে ডাকতে লাগলো, বলল, আপু খেতে আসো, তোমার আম্মু ডাকে। আমি বললাম, যাচ্ছি, তোরা যাই বলে ওনাকে জোর করে টেনে তুললাম। ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া শেষে আমার সব কাজিনরা মিলে বায়না করলো তারা গ্রামে ঘুরতে বের হবে। আমি ভ্রমণ বিলাসী হওয়া সত্ত্বেও বেশি হাঁটতে পারি না, পা ব্যথা করে, তাই রাজি হচ্ছিলাম না। তবুও ওদের জোরাজুরিতে ওদের ভাইয়া শেষমেশ রাজি হলো। আমায় বলল, তৈরি হয় না, সবাই মিলেই ঘুরতে যাব, দেখবে ভালো লাগবে। তার কথা শুনে আমি তৈরি হতে গেলাম। হাত ভর্তি করে কাচের ছুরি পরলাম, চোখে কাজল দিলাম আর চুলগুলো হাত খোপা করে নিলাম। পরনের শাড়িটা পাল্টে একটা লাল বাড়ির কালো শাড়ি পরলাম। আমার দেখা দেখি আমার অন্যও কালো পাঞ্জাবি আর জিন্স পরে তৈরি হলো। গ্রামের মেঠো পথে হাঁটতে লাগলাম সবাই মিলে। সামনে দল বেঁধে ঘুরছে আমার সব কাজিনরা আর পিছনে হাঁটছি আমি আর আমার অন্য হাত ধরে হাঁটতে হাঁটতে বহু দূরে চলে এলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তার দুধারে হলুদ সরিষা ক্ষেত, যেন হলুদের বন্যা। দু চোখের দৃষ্টি যত দূর অব্দি যাচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হালকা বাতাসে সরিষা ফুল দিলে দুলে একে অন্যের সাথে মিশে যাচ্ছে। মৌমাছি প্রজাপতি ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করছে। গ্রামের এই অপরূপ সৌন্দর্যের লীলা খেলা দেখতে দেখতে মন জুড়ে এক প্রশান্তির হাওয়া বইছিল। হঠাৎ আব্দুল্লাহ বলে উঠল, এই চলো, এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করা যাক। সে পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেল। তার ফোন দিয়ে আমাদের সবার পিক তুলে দিলের পর তার ফোনটা আমার চাচাতো বোনের কাছে দিয়ে বলল, নেও, আমাদের একটু পিক তুলে দেও। এরপর আমরা কিছু কাপল পিক তুলে নিলাম। এরপর সবাই মিলে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার চাচাতো বোন রাস্তায় থমকে দাঁড়ালো। ওনাকে ডেকে বলল, ও ভাইয়া। উনি বললেন, বলুন মিস শালিকা তো আমার বোন, বলে সে নাকি ফুসকা খাবে, আর সেটাও এখনই ওদের ভাইয়া বলে। এখন ফুসকা কই পাবো শুনি? বোন বলে বড় রাস্তার মোড়ে ফুসকা চটপটির দোকান রয়েছে। তারপর আর কি, সবাই মিলে বড় রাস্তার মোড়ে চলে যায় ফুসকা খেতে। 5 প্লেট ফুচকার অর্ডার দেওয়া হয়। বেশি ঝাল দিয়ে ফুচকা খাওয়ার ফলস্বরূপ সবার চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। সবার এমন দশা দেখে সবাই একসাথে হাসতে লাগে। এরপর ফুচকার বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ি ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে বসে আছি। তখন আব্দুল্লাহ বলে যে, চলো আমরা বাসায় ফিরে যাই, আম্মু কল দিয়ে যেতে বলেছে। শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। কি আর করবো, বিয়ে মানে নিজের স্বাধীনতা অন্যের হাতে ন্যস্ত করা, তাই তার সাথে ফিরে চললাম শ্বশুর বাড়িতে। আসার সময় আম্মু আমার জন্য কান্না করতে লাগলো, বলতে লাগলো, একটা মাত্র মেয়ে আমার, তোরে ছাড়া পুরো বাড়িটাই অন্ধকারে নিমজ্জিত থাকে। 2 দিনের বেশি একটা দিনও থাকলি না, আমার ভালো লাগছে না। আম্মুকে বুঝিয়ে বললাম যেন না কাঁদে, আর মন খারাপ হলে যেন আমাকে দেখতে যায়। এসব বলে চলে এলাম শ্বশুর বাড়িতে। রাত এসে আর আমি শুয়ে আছি। হঠাৎ সে বলল, আচ্ছা, আমার তো ছুটি শেষ, কালকে হয়তো চলে যাব, তুমি কি আমাকে মিস করবা? তার কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে বললাম, আমি তোমায় খুব মিস করবো, খুব তাড়াতাড়ি আবার ও আসিও কেমন। এসব বলতেই আমার বুকের মাঝে কেমন যেন করে উঠলো। তার শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে উঠলাম। সে আমার মাথায় নরম হাত বুলিয়ে দিতে দিতে আমাকে বুঝাতে লাগলো। বলল, দেখো, আমি এখন চাইলেও তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো না। এতদিন সিঙ্গেল ছিলাম, এখন তো আমার একটা বউ রয়েছে, তাকে তো উপযুক্ত পরিবেশে রাখতে হবে নাকি? এই বলে আমার চোখের পানি মুছে দিয়ে আবারও বলতে লাগলো, আমার সোনা বউ, কাঁদে না প্লিজ, আমি যত দ্রুত সম্ভব তোমায় আমার কাছে নিয়ে যাবো। কেমন এখন চুপচাপ ঘুমাতো, আমি তোমার চাঁদ মুখখানা দেখি। তার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরলাম আর তার উষ্ণ বুকে ঘুমিয়ে গেলাম। শেষ রাতে ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। উঠে অজু করে এসে নামাজ পড়লাম, কোরআন পড়ে তার জন্য দোয়া করলাম, সে যেন সহি সালামতে পৌঁছে যায়। তারপর রান্না করতে চলে গেলাম। গিয়ে দেখি মা রান্না করছেন। আমাকে দেখে বললেন, উঠেছ, এক কাজ করো, সবজিগুলো কেটে দাও, আমি চট জলদি রুটি বানিয়ে ফেলি। রান্না বান্না শেষ হতেই তাকে ডাকতে রুমে আসি। সে তখন গভীর ঘুমে মগ্ন, তাকে ডাকতে লাগি, কিন্তু তার ঘুম ভাঙে না। শেষে না পেরে তার অধরে কামড় বসিয়ে দিই। সে আহ বলে আমার দিকে তাকায়, যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। একটু ঘুম হালকা হতেই সে আমাকে বুকে জড়িয়ে নেয় আর বলতে লাগে, এত দুষ্ট কেন তুমি হুমম, এভাবে কেউ ঘুম ভাঙে নাকি? যাই হোক, ভালোই করেছো, এবার আমারটা সহ্য করো। বলেই সে ঠোঁট কামড়ে চোখ টিপ মেরে আমার দিকে এগিয়ে আসতে লাগে। অমনি আমি লজ্জায় তাকে ধাক্কা দিয়ে দৌড়ে বাইরে চলে যাই। যাওয়ার আগে লাজুক মুখে তাকে বলে যাই, খেতে আসো, সবাই অপেক্ষা করছে।
সবাই মিলে একসাথে খেতে বসে মা বলেন যে আব্দুল্লাহ তুই কি একা একাই চলে যাবি, জেরিনকে সাথে নিবি না নাকি? উনি বলল না আম্মু, এখন নিয়ে যেতে পারবো না, আমি যেখানে থাকতাম সেখানে ফ্যামিলি নিয়ে থাকা পসিবল না, আগে একটা 2 রুমের বাসা নিব, সংসারের যাবতীয় টুকিটাকি জিনিস কিনবো, এরপর না হয় ওকে এসে নিয়ে যাব। মা বললেন আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে। খাওয়া দাওয়া শেষে উনি রুমে চলে যান রেডি হতে, আমি মায়ের সাথে গল্প করছিলাম। হঠাৎ আমার ননদি আমাকে জোর করে রুমে পাঠিয়ে দেয়। তো আমি রুমে গিয়ে দেখি উনি আমার একটা ওড়না হাতে নিয়ে বসে আছেন। আমি বললাম কি ব্যাপার স্যার, বউয়ের ওড়না হাতে নিয়ে বসে আছো যে? সে বলল ভাবছি ওড়নাটা আমি নিয়ে যাব, তুমি কি এতে মন খারাপ করবে? আমি মৃদু রাগী কণ্ঠে বললাম হো হো দিব না, আমার ওড়না নিয়ে গিয়ে তোমার কি কাজ হো? আমার এ কথা শুনে সে গোমরা মুখে বলল, সরি আসলে তুমি তো থাকবে না আমার সাথে, তোমায় খুব মিস করবো, তাই তোমার ওড়নাটা নিয়ে যেতে চাইলাম যেন এই ওড়নাটা কাছে নিয়ে ঘুমাতে পারি, আমি ভাবিনি তুমি রাগ করবা। তার মুখে এমন কথা শুনে আমি মনে মনে হাসলাম। এরপর তার গলা জড়িয়ে বললাম ওই শোনো না। সে নিশ্চুপ। আবার বললাম ওই জান শোনো না। সে কিছুক্ষণ নীরবতা পালন করে বলল বলো। আমি তার গায়ে টেনে বললাম এই যে আমার কিউট জামাই, মুখটা এমন পেঁচার মতো করে কেন রেখেছো শুনি? সে বিষণ্ণ মন নিয়ে বলল, কি আর হবে, আমি একা যাচ্ছি, বউ তো নয় যেন, আমার হৃদপিণ্ডটা বাড়িতে রেখে যাচ্ছি, আমার মন খারাপ খুব, তোমাকে বাসায় গিয়ে খুব মিস করবো, তার জন্য তোমার একটা ওড়না নিয়ে যেতে চাইলাম যেন তোমার ওড়নার ঘ্রাণে আমি তোমায় অনুভব করতে পারি, আর তুমি কিনা রাগ করলে। আমি তার কথায় মৃদু হাসলাম। তাকে আলিঙ্গন করলাম, তার বুক মুখ লুকিয়ে বললাম, বলে আমার সোনা, আমি তো এমনি রাগ দেখিয়েছি, তুমি মন খারাপ করো না তো, তুমি বলো তোমার কয়টা ওড়না লাগবে, যেটা যেটা ভালো লাগবে তুমি নিয়ে নাও, আমি কিছুই বলবো না। সে আমার কথায় উৎফুল্ল চিত্তে বলল, সত্যি বলছো? আমি বললাম জি স্যার, সত্যি বলছি, এবার একটু হাসো হাসো, আমার জামাইটা মুখ গোমড়া করে রাখলে পুরো পেঁচা পেঁচা লাগে হি। সে আমার কথা শুনে হাসতে লাগলো, এরপর সে তার ব্যাগ গুছিয়ে নিল, তার প্রয়োজনীয় জামা কাপড়ের পাশে আমার একটা লাল ওড়না যত্ন করে ভাঁজ করে নিয়ে নিল। আমাকে উষ্ণ আলিঙ্গন করে বলল, আমার সোনা বউ, আমি তোমার কাছ থেকে দূরে যাচ্ছি বলে ভেবো না, পর হয়ে যাচ্ছি, তুমি আমার জান, বুঝেছো জান, কিন্তু সব সময় বুকের পিঞ্জরে বন্দি থেকে এই রুম আমার, আর তোমার এই রুমে আমার স্মৃতি রেখে গেলাম, অনুভব করো আমায়, শোনো। আমি আস্তে আস্তে বললাম বলো, শুনছি তো। সে আবার বলতে শুরু করলো, আমার অনুপস্থিতিতে তুমি নিজের যত্ন নিবা, আল্লাহর ইবাদত করবার সময় মতো খাবে এবং ঘুমাবে, আম্মু আব্বু আর আমার মিষ্টি বোনটার খেয়াল রেখো কেমন? আমি বললাম ঠিক আছে প্রিয় স্বামী, আমি তোমার সব কথা মেনে চলবো, তোমার আদেশ পালন করবো ইনশাআল্লাহ। সে আমার কথায় খুশি হয়ে বলল, আমার লক্ষ্মী বউ, আমি বড় সৌভাগ্যবান বলেই তোমায় পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বললাম আমিও ভাগ্যবতী বলেই তোমার মতো একজন নেককার, যত্নশীল, দায়িত্বশীল স্বামী পেয়েছি। তুমি সাবধানে থাকিও, সময় মতো খেয়ে নিও, আর হ্যাঁ, আমাকে ফ্রি টাইমে কল দিতে ভুলো না, কিন্তু আমি অপেক্ষা করব। সে মুচকি হেসে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলে, আমি লজ্জায় তার বুকে মিয়ে গেলাম। খানিক পর সে আমাকে বলল, থাকো সোনা বউ, এবার আমায় যেতে হবে। আমি আয়াতুল কুরসি পড়ে তার বুকে ফু দিলাম। এই বলে আব্দুল্লাহ মা বাবার কাছে দোয়া চাইতে গেল, দোয়া নিয়ে সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে আমি অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, মোনাজাতে দোয়া করলাম। হে পরম করুণাময় আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, আপনি আমার স্বামীকে সহি সালামতে পৌঁছে দিন, তাকে সদা সর্বদা সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাকে তার জন্য কল্যাণকর বানিয়ে দিন। আমি আপনাকে সন্তুষ্ট করার ছিলেন, তাকে অসম্ভব রকম ভালোবাসি, অন্তর্যামী আমার ভালোবাসা কবুল করে নিন, আমিন। নামাজ শেষে রান্নাঘরে গেলাম সবার জন্য রান্না করতে, রান্না বান্না শেষে সব গুছিয়ে রেখে রুমে চলে আসলাম। রুম জুড়ে তার স্মৃতি আমাকে খুব তাড়া দিচ্ছিল, তাকে খুব মনে পড়ছিল, তার পিকগুলো ফোন স্ক্রিনে জুম করে করে দেখতে লাগলাম। চোখ ভার হয়ে এসেছিল, বোধ হয় কখন যে ঘুমের দেশে হারিয়ে গিয়েছি সে খেয়াল আমার নেই। ঘুম ভাঙে ফোনে কলের রিংটোনে, ঘুম জড়ানো চোখে ফোন স্ক্রিনে তাকিয়ে আমি মুচকি হাসি দিই, কারণ স্ক্রিনে জল করছিল। মাই লাইফ লাইন 88013293।
নাম্বারটিতে দেখে নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিল হাসি ফুটে উঠেছে আমার। কলটা রিসিভ করতে না করতেই কেটে গেল। ডায়াল প্যাডে নাম্বারটা তুলে কল দিতে এক মহিলা বিরক্তিকর সুরে বলতে শুরু করলো, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নিয়ে অনুগ্রহ করে রিচার্জ করুন। মনে পড়লো, ওহ না, আমি তো বিয়ের আগে টাকা লোড দিয়েছিলাম, সিমে হয়তো ব্যালেন্স শেষ। মনটা আবার খারাপ হয়ে গেল। মন খারাপ করে বসে আছি, তখনই আমার ননদী দরজায় নক করলো। ভাবি আসবো? বললাম। হুমা শশে বলল, ভাইয়া কল দিয়েছে, এই নাও কথা বলো বলে সে ফোন রেখে চলে গেল। আমি ফোনটা কানের পাশে নিয়ে চুপ থাকলাম। একটু পর ওপাশ থেকে মৃদু কণ্ঠে সালাম এলো। আসসালামু আলাইকুম। জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আবারও কিছু সময় নীরবতা। নীরবতা কাটিয়ে সেই প্রথম কথা বলল, এই পিচ্ছি বউ কথা কও। তার দুষ্ট মিষ্টি কথা শুনে আমি আনমনে হেসে উঠলাম, লজ্জাও পেলাম খানিকটা। বললাম, হুম বলো, শুনছি তো। সে বলল, সোনা, আমি বাসায় পৌঁছে গিয়েছি, এখন ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। তুমি কি করো আমার মায়াবতী? আমিও শুয়ে আছি, ঘুমিয়েছিলাম তো, তাই তোমার কল রিসিভ করতে করতে কেটে গিয়েছে। তুমি কি তার জন্য রাগ করেছ? সে বলল, এত সুন্দর মায়াবতী বউয়ের উপরে কি রাগ থাকা যায় নাকি? তার কথায় ভারী লজ্জা পেলাম। বললাম, রাহো দুষ্ট। সে বলল, এই দূরে আছি বলে এভাবে বলছো, কাছে থাকলে তো বলো না। আমি প্রত্যুত্তরে বললাম, হুহ আর সে এমনি একটা কইতে, তুমি নিজেও তো কখনো সামনে থেকে আমার মায়াবতী বলনি, এখন দূরে গিয়ে বলতেছো, তাই না? ও সে হাসতে লাগলো বেহায়ের মতো। আমি রাগ করে সাপের মতো ফোঁস ফোঁস করতে লাগলাম। খট করে কল কেটে দিলাম। একটা সেকেন্ড দেরি হলো না, সে আবার কল দিলাম আর নাম্বারে প্রথমে রাগ দেখিয়ে কেটে দিলে, পরে আবার রিসিভ করে চুপ থাকলাম। সে একা একাই কথা বলতে লাগলো, বউ কথা কও, রাগ কইরো না গো, তুমি তো আমার মায়াবতীই হও, তোমাকে আমি খুব ভালোবাসি। আর জানো বউ, আমি তোমার মায় আসক্ত হয়ে গিয়েছি। তুমি আমার এমন মায়া, যে মায়ার বাঁধন ছিন্ন করার সাধ্য আমার নাই গো। তাই তুমিই আমার মায়াবতী, ওই প্লিজ আমার সোনা বউ, রাগ করো না। এত ভালোবাসা পেয়ে কি আর রাগ করে থাকা যায় নাকি? আমি মিটিমিটি হাসতে লাগলাম। অভ্যাস থেকে সেটা বুঝতেই বলল। এখন আমার জান পাখিটাকে ভারী মিষ্টি লাগছে, সোনা নেট অন করো, ভিডিও কল দেই। আমি নেট করলাম, সে ভিডিও কল দিল। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে থাকলাম। খানিকটা লজ্জা, কিছুটা ভালো লাগা, কিছুটা উচ্ছ্বাস মিশ্রিত নেত্রে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে অপর প্রান্ত থেকে ঠোঁটের কোণে এক ঝিলিক হাসি লাগিয়ে আমার দেখতে লাগলো। দুজোড়া আঁকি যেন তখন ভাষা প্রদানে ব্যস্ত, তার ফোনের দুপাশে থাকা দুই মানবী নিঃসুপ। তাকে দেখতে দেখতে কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। হুট করেই কলটা কেটে গেল। অপর প্রান্ত থেকে একটা ছোট্ট মেসেজ ভেসে এলো, যাতে লেখা ছিল, সরি আমার বউ পাখি, ফোনে চার্জ শেষ, রাতে আবার কথা হবে, খেয়ে নিও। আর হ্যাঁ, ভালোবাসি আমার মায়াবতী। আমি প্রত্যুত্তরে লিখলাম, হুম, আমিও ভালোবাসি আমার হৃদস্পন্দন। এরপর আমি ফোনটা বালিশের পাশে রেখে বাইরে আসি। মা, বাবা আর বৃষ্টি তখন গল্প করতে ব্যস্ত। আমাকে দেখে মা বললেন, আমার ছেলেটার সাথে কথা বলেছ? বললাম, জি মা, বলেছি, ও পৌঁছে গিয়েছে। মা বললেন, হুম জানি তো, আমাদের সাথে কথা হয়েছে। আসো এখানে বসো, সবাই মিলে গল্প করি। আমি মায়ের পাশে বসে গল্প করলাম। শ্বশুর বাবা অনেক মজার গল্প বললেন। আমি হাসতে হাসতে শাশুড়ি আম্মুর উপর পড়ে যাচ্ছিলাম। মনে মনে ভাবলাম, আমার যেন মন খারাপ না হয়, একা একা অনুভব না হয়, এজন্য এইভাবে সবাই মিলে আমাকে হাসি খুশি রাখছে। মনের এক কোণে এনাদের জন্য এক গভীর সম্মান ও শ্রদ্ধা বোধ ভরে উঠল। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেলাম। বিছানায় শরীর এলিয়ে দেওয়া মাত্র দু চোখে তন্দ্রা এসে ভর করলো। দেওয়াল ঘড়িতে তখন 12টা বেজে 20 মিনিট। গভীর রাত, হুট করে ফোনে কলের রিংটোন বেজে উঠল। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই অপাশ থেকে চাপা মৃদু স্বরে ভেসে এলো একটি কথা। ঘুম ঘুম চোখে কল রিসিভ করতেই অপাশ থেকে চাপা মৃদু স্বরে ভেসে এলো একটি কথা, আই মিস ইউ বউ।
কথাটা শুনে লজ্জায় আমার কান গরম হয়ে গেল। নীরবতা কাটিয়ে বললাম, কি ব্যাপার স্যার, রাত বিরাতে বউয়ের জন্য প্রেম বুঝি উত্তলে পড়তেছে? সে বলল, হুম গো, তোমার কথা খুব মনে পড়ছে, তাই তো হুট করে ঘুম ছুটে গেল আর আমি তোমায় কল দিলাম। তা আমার বউটা কি ঘুমিয়ে গিয়েছিল নাকি? হুম। বললাম, হ্যাঁ গো, কখন ঘুমিয়েছি সে খেয়াল আমার নেই, আমি খুব মিস করছি তোমায়। সে বলল, সোনা, সামনের মাসে ছুটি পেলে বাড়ি যাব। আগে অবশ্য আমি বছরে 3-4 বারের বেশি বাড়িতে যেতাম না। এখন তো আমার একটা কিউট বউ আছে, তাই এখন থেকে ছুটি পেলেই বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। তার কথা শুনতে শুনতে আমি আবারও ঘুমিয়ে গেলাম। সকালের মিষ্টি আলোতে আমার ঘুম ছাড়লো, রোজকার ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেললাম। সকালে মায়ের সাথে রান্না বান্না করা, সময় মতো খাওয়া দাওয়া করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, সন্ধ্যায় মা বাবা আর ননদীর সাথে গল্প গুজব করা, রাতে ওনার সাথে কথা বলা, এসবই ছিল আমার নিত্যদিনের রুটিন। সময় বহমান, সেটাই নিজ নিয়মেই চলে যায়, কারো জন্য অপেক্ষা করে না। আসলেই তো সময়ের সমুদ্রের স্রোত কারো জন্য থেমে থাকে না। 6 মাস পর। গত 6 মাসে বদলে গেছে অনেক কিছুই। শাশুড়ি আম্মু, শ্বশুর বাবার সাথে সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। আর বৃষ্টি থেকে তো আমি ননদ কম, নিজের বোনের চোখে দেখি। এই ছোট্ট পরিবারটা যে আমায় এত শীঘ্রই আপন করে নিবে আমি ভাবতেও পারিনি। সুপ্রিয় ওই রবের প্রতি, যিনি এত ভালো একটা পরিবারে আমায় বউ করে পাঠিয়েছেন। আর আমার স্বামী আব্দুল্লাহ, উনিও প্রতি মাসে একবার করে বাড়ি আসতো, 2-3 দিন থাকতো। সে আসলে আমার দিনগুলো যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যেত, বুঝতে পারতাম না। সে যখন আসতো, আদর, যত্ন, ভালোবাসার কোনো কিছুতেই কমতি সে রাখতো না। আসার আগের রাতে আমাকে জিজ্ঞেস করতো আমি খাবো কি, কি আনতে হবে। আমি প্রসঙ্গটা সবসময় এড়িয়ে যেতাম। তবুও সে কেমন করে যেন জেনে যেত আমার কি কি পছন্দ, সেসব সে কিনে আনতো, নিজ হাতে আমার তুলে খাওয়াতো। যখন আমরা দুজন কোথাও ঘুরতে যেতাম, ম্যাচিং কাপল ড্রেস পরতাম। সে আর আমি দুজন হাত ধরে হাঁটতারি। আমাদের দুজনের মিল ভালোবাসা দেখে কেউ বুঝতেই পারতো না আমাদের লাভ ম্যারেজ হয়নি। আমার প্রতি তার যত্নশীলতা আমায় বুঝিয়ে দেয় সে আমায় ঠিক কতটা ভালোবাসে। একটু একটু করে আমিও আমার স্বামী নামক মানুষটিকে অসম্ভব রকম ভালোবেসে ফেলি। আজকাল আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আলহামদুলিল্লাহ, আমার প্রতি তার পবিত্র ভালোবাসা যেন দিনে দিনে আরো বেড়ে চলল। সবার তরে ঈদের দাওয়াত রইল, মোর বাড়িতে আইসেন সকলে। আজ সন্ধ্যায় হঠাৎ করেই আমার শরীর কাঁপিয়ে জ্বর এলো। আমার জ্বর হলে আমি খুব ক্লান্ত হয়ে যাই, কিছু খেতে পারি না। শাশুড়ি মা বারবার জিজ্ঞেস করছেন কি খাবো, কি খেতে ইচ্ছে করছে আমার, এসব বলছেন। শ্বশুর বাবাও আমার জন্য মেডিসিন কিনে আনলেন। বৃষ্টি তো বারবার পাশে বসে জিজ্ঞেস করছিল, ভাবি মাথা ব্যথা করছে কি, টিপে দেই? সবার এত উৎকণ্ঠা দেখে আমার চোখে পানি এসে গেল। মা চোখের পানি মুছে দিলেন আর আমার জন্য রান্না করতে গেলেন। মা আমার জন্য স্যুপ নুডলস বানিয়ে আনলেন, নিজে হাতে জোর করে তুলে খাওয়ালেন। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দিলেন। এরপর বলে গেলেন, জ্বরের শরীর নিয়ে একা ঘুমিও না মা, তুমি বরং আজ রাতটা বৃষ্টির সাথে ওর রুমে ঘুমাও। আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে। আমি বৃষ্টির রুমে বৃষ্টির সাথে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার বুকে কারো উষ্ণ নিঃশ্বাস মিশে যাচ্ছে, এটা অনুভব করতেই আমি উঠে বসতে লাগলাম। তখনই বলিষ্ঠ এক জোড়া হাত আমার তার বুকে জড়িয়ে নিল আর ফিসফিস করে বলতে লাগলো, ও বউ, একটু চুপচাপ শুয়ে থাকো তো আর আমায় একটু ঘুমাতে দাও। কণ্ঠটা আমার চিরপরিচিত, তবুও শঙ্কা আর ভয়ে আর হয়ে আমি যেন জমে গেলাম। বুকের ভিতরে থাকা হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছিল। ভয়ে ভয়ে তাকে বলতে লাগলাম, এই তুমি কখন এসেছো? হ্যাঁ, আর হুট করে বৃষ্টির রুমেই বা কিভাবে আসলে? আর তুমি জানলেই বা কিভাবে যে আমি অসুস্থ? এভাবে না বলে চলে এলে কেন হুমাও? কিছু হয়েছে কি? সে তখন আমার ঠোঁটে আঙুল রেখে উচ্ছ্বাস। চুপ করো তো, এই কথা বলল। আমি যেন আরো ভয় পেয়ে গেলাম, ভয় পানি পিপাসা পেল। বললাম, পানি খাবো। সে তখন আমার অস্বস্তি বুঝতে পারল আর সাইড টেবিল থেকে পানির বোতল এগিয়ে দিল।
পুরো পানিটুকু খেয়ে তাকে আবার প্রশ্ন করতে শুরু করলাম, কি হয়েছে বলো তো, কখন এসেছো তুমি? সে তখন মৃদু রাগ দেখালো, বলল, তুমিও না পুলিশদের মতো জেরা করতে শুরু করেছো। তার কথা শুনে আমি মুখ ফিরিয়ে নিলাম, অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। সে আমায় জড়িয়ে ধরলো, তবুও কিছু বললাম না। সে আমার মাথায় চুমু দিয়ে দিয়ে বলল, বউ কথা কও। আমি তবুও চুপ করে থাকলাম। সে আমাকে তার দিকে ফিরিয়ে নিল, বলল, কি হলো, অভিমান করেছ? আমি তবুও কিচ্ছু বললাম না, শুধু বললাম, ঘুমান, আপনার সাথে আমার কোনো কথা নেই হুয়াও। সে হাল ছাড়ার মানুষ না, আমাকে বলতে লাগলো, দেখো বউ, আমি অতটা চতুর না যে রাগ অভিমান এসব বৈপ্লবিক কথা বলো। আমি তার দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে থাকলাম। তখন সে নিজে নিজেই বলতে লাগলো, ওহ, বুঝেছি, তোমার কথার উত্তর দেইনি তাই এমন করছো। আচ্ছা বলছি, তবে শোনো। বিকেলে অফিস ছুটির একটু আগে বৃষ্টি আমাকে জানায় যে তোমার জ্বর এসেছে, তুমি অসুস্থ, তাই ভাবলাম 3 দিনের ছুটি নিয়ে তোমাকে দেখতে বাড়িতে আসবো। তারপর আর কি 3 দিনের ছুটি নিয়ে রাতের বাসে বাড়ি চলে এলাম আমার মিস্ত্রি বউটাকে দেখার জন্য। বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল, তাই বৃষ্টিকে কল করে বললাম, তুমি এখন কোন রুমে? বৃষ্টি বলল, তুমি বৃষ্টির রুমে ওর সাথে ঘুমাচ্ছ। তারপর আর কি আমি আমার পিচ্ছি বউটাকে কোলে নিয়ে আমাদের রুমে চলে এলাম। বিছানায় শুয়ে দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। ওনার এসব কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম, এত কিছু হয়ে গেছে আর আমি কিনা বুঝতেও পারিনি। তখন সে পুনরায় বলতে লাগলো, তা বউ, ঘুম থেকে যখন উঠে আসো একটু আদর দেই। তার কথা শুনে লজ্জা পেলাম আর তার বুকের মাঝে পিচ্ছি বিড়াল ছানার মতো লেপ্টে রইলাম। সে তখন আমার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো, বলল, জ্বর কমে গেছে আলহামদুলিল্লাহ, এখন চুপচাপ ঘুমাও সোনা, আমিও ঘুমাই। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমাকে উনি এখনো জড়িয়ে রেখেছে তার সাথে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম সকাল 9:45 বাজে, ঢোক গিললাম। হায় আল্লাহ, এত বেলা হয়ে গেছে, কেউ আমার ডাকলো না তো। মা নিশ্চয় একা একা রান্না করেছেন, আমার উপরে হয়তো রাগ করেছেন। এসব ভাবতেই ভয় ও অলসতায় আমি নিয়ে গেলাম। আব্দুল্লাহকে ডাকতে লাগলাম, ওই উঠো, দেখো প্রায় 10টা বাজে, আর কত ঘুমাবা, হুমুঠু বলছি। সে উঠে বসলো আর খানিকটা রাগ দেখিয়ে বলল, হো হো দিলে তো, ঘুমটা নষ্ট করে যাও, তুমি খেতে যাও, আমার ডাকছো কেন শুনি? আমি ভয় পেয়ে গেলাম, তবু বললাম, চলো না খেতে যাই, আমার খুব ক্ষুধা লেগেছে, কালকে সারাদিন জ্বরের জন্য খেতে পারিনি ঠিক মতো। তখন সে একটু নরম হলো আর বলল, ঠিক আছে চলো। এরপর ফ্রেশ হয়ে দুজনেই খেতে চলে গেলাম। আমি গিয়ে মায়ের পাশে বসে নিচের দিকে তাকিয়েছিলাম, তখন মা বলল, যে কি হয়েছে, এভাবে ভয় পেয়ে আছো যে? আমি বললাম, আসলে মা, সকালে ঘুম ছাড়েনি তাই উঠতে পারিনি। আপনি কি রেগে আছেন? মা বলল, আরে না পাগলি, মেয়ের কথা শোনো, রোজই তো আমার সাথে রান্না করো, আর না হয় আমার মেয়েটা অসুস্থ তাই আমি একা হাতেই সব করেছি, আর বৃষ্টি তো আমাকে সাহায্য করেছে, আমি রাগ করিনি। মামুনি, তুমি আব্দুল্লাহকে সাথে নিয়ে খেয়ে নেও, আমরা সবাই খেয়েছি। এরপর আমরা দুজন খেতে বসলাম। আমি নিজ হাতে খাওয়ার আগেই আব্দুল্লাহ খাবারের লোকমা আমার মুখের সামনে তুলে ধরে বলল, নিজ হাতে খেতে হবে না বউ, তুমি হা করো, আমি তোমায় খাইয়ে দিই। আমি বললাম, এই কি শুরু করো? লজ্জা পাই তো। আমার কথা শুনে মা মুখ টিপে হাসলেন আর চলে গেলেন। এরপর সে আমাকে যত্ন করে তুলে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে মেডিসিন খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। দুপুরের দিকে সবাই মিলে গল্প করছি, তখন শাশুড়ি আম্মু বলল, আব্দুল্লাহ, আমি বলি কি, তুই এবার বৌমাকে তোর সাথে নিয়ে যা, ওর সময়গুলো ভালো কাটবে আর তোকেও কষ্ট করে রান্না করে খেতে হবে না। এসব শুনে সে কি যেন ভাবলো। এরপর তার এক বন্ধুকে কল দিয়ে বলল, একটা বাসা দেখতে যেন নিরিবিলি হয় আর পরিবেশ ভালো হয়। তখন তার বন্ধু বলল, যে আরে তুই এত চিন্তা করিস না, আমি যে বাসায় থাকি সেখানে দোতলায় 2য় ফ্লোরের ভাড়াটিয়ারা আজকে রুম ছেড়ে দিবে। আমি তাহলে বাড়িওয়ালার সাথে কথা বলে রুমটা তোদের জন্য নিয়ে রাখি, তুই কালই ভাবিকে নিয়ে চলে আয়, আমরা সব গুছিয়ে রাখবো। আব্দুল্লাহ বলল, ঠিক আছে তবে। এরপর সে আমার আম্মু বাবাকে কল দিয়ে কুশলাদি বিনিময় শেষে বলল, আজ যেন ওনারা আমাদের বাসায় আসেন, আগামীকাল আমাকে নিয়ে এসে নিয়ে যাবে, এই কথা বলল। সন্ধ্যায় আম্মু বাবা আসলো, অনেকদিন পর তাদেরকে দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়লাম। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে গল্প করলাম।
রাত 9টায় আমাদের রুমে চলে গেলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম, আরো প্রয়োজনীয় সব জিনিস আমার প্রসাধনী সব গুছিয়ে নিলাম। নতুন ভোরে নতুন ঠিকানায় যেতে হবে এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে তোড়জোড় শুরু হয়ে গেল। দুই মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আমি, তারা সবাই আমার জন্য দোয়া করলো। বাসায় গিয়ে রান্না করে খাওয়ার জন্য বাবা বাজার করে দিলেন। সব গুছিয়ে রওনা হলাম তার সাথে নতুন ঠিকানার উদ্দেশ্যে। শহরে পৌঁছাতে পৌঁছাতে বেলা 12 বেজে গেল। রাস্তায় ওনার বন্ধুর সাথে দেখা হলে তিনি আমাদের জন্য ভাড়া নেওয়া বাসাতে নিয়ে গেলেন। ভাইয়াটার নাম রাকিব, তিনিও তার ওয়াইফ আর একটা ছোট্ট ছেলে বাবুকে নিয়ে নিচতলায় থাকেন। আমাদের রুম দোতলায়, 2টা বেডরুম, একটা বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, মাঝারি একটা ড্রয়িং রুম, তার পাশে একটা ছোট্ট কিচেন রুম আর রুমের সাথে লাগোয়া একটা বেলকনি। একটা ছোট্ট পরিবার নিয়ে থাকার মতো মানসম্মত বাসা। বাসার নিচেই রয়েছে প্রয়োজনীয় সবজির দোকান আর একটা বিশাল রাস্তা। প্রায় দুপুর হয়ে এসেছিল, তাই আমরা বাড়ি থেকে নিয়ে আসা খাবারই গরম করে খেয়ে নিলাম। রাকিব ভাইয়া বলে গেলেন যে কোনো প্রয়োজনে যেন ওনাদের বাসায় যাই, কোনো সংকোচ না করি। আমি আচ্ছা বললাম। এরপর ভাইয়াটা চলে গেল। আমি আর আব্দুল্লাহ রেস্ট করার জন্য ঘুমিয়ে পড়লাম। বিকেলে সংসারের টুকিটাকি জিনিস করতে যাবো এই ভেবে। ঘুম ভাঙে বিকাল 4টায়, ফ্রেশ হয়ে রেডি হলাম দুজনে, তারপর বের হলাম সংসারের টুকিটাকি জিনিস কেনার উদ্দেশ্যে। মনে মনে আমি ভীষণ খুশি। কেননা প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা আলাদা সংসার হবে, নিজস্ব একটা রান্নাঘর হবে যেখানে সে নিজ পছন্দ মতন যখন যা খুশিতে রান্না করতে পারবে। ছোট্ট টোনাটুনি পাখি যেমনি করে আলাদা ঘর বাঁধে, তেমনি করে ছোট্ট একটা ঘর তারও হবে, তার স্বামী আর সে মিলে গড়বে এক ছোট্ট সুখের নীড়। কেনাকাটা শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত হয়ে গেলাম। রাতে অবশ্য রান্না করতে হবে না, আব্দুল্লাহ আমার পছন্দের বিরিয়ানি কিনেছে রাতে খাওয়ার জন্য। রাতে খাওয়া দাওয়া শেষে দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে শুরু হলো আমার জীবনে নতুন এক অধ্যায়। ব্যস্ততা ঘিরে নিল আমাকে। রোজ সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করা, অতঃপর সকালে নাস্তা তৈরি করা, তার সাথে নাস্তা করা, দুপুরে সে অফিস ক্যান্টিনে খাইতো আগে, এখন আমি রোজ তার জন্য দুপুরের খাবার রান্না করে দিই। সে আমার হাতের রান্না খুব পছন্দ করে। বাস্তব জীবনেও আমি খুব ভালো রাঁধুনি। এমনকি সে রোজ লাঞ্চ টাইমে কল দেয় আমি খেয়েছি কিনা এসব জিজ্ঞেস করে, তারপর সে নিজে খায়। সে যখন বাসায় থাকে না, আমি পাশের রুমের ভাবির সাথে গল্প করি আর রুম সাজিয়ে রাখি, রাতে রান্নার জন্য সব গুছিয়ে রাখি। সন্ধ্যা 7টায় তার অফিস ছুটি হয়, বাসায় ফেরার সময় আমার জন্য বেলি ফুলের গাজা নিয়ে আসে, গোলাপ রেশমি ছুরি নিয়ে আসে। কখনো বা আমি অভিমান করলে আমার পছন্দের ফুসকা ঝালমুড়ি এইসব নিয়ে এসে আমার অভিমান শেষ করে দেয়। মানুষটার উপরে বেশিক্ষণ অভিমান করে থাকতে পারি না। সে খুব যত্নশীল এক পুরুষ, কোথায় যেন পড়েছিলাম সেই নারী অনেক বেশি ভাগ্যবান যার শখের পুরুষ তার প্রতি যত্নবান। সে আমায় খুব যত্ন করে, এমনকি রোজ রাতে চুলটা সে নিজ হাতে বিন্নি করে দেয়, কখনো বা আমায় সাজিয়ে দেয়, নিজ হাতে শাড়ি পরিয়ে দেয়। আবার রাত্রে যতক্ষণ পর্যন্ত আমি না ঘুমাবো সেও ঘুমায় না। এমন অনেক রাতও কাটে যখন সে আর আমি দুজন গল্প করি, কাটিয়ে দিই বা চন্দ্র বিলাস করি, আমি চাঁদ দেখি আর সে আমাকে দেখে। বন্ধের দিনগুলোতে সে আমার পছন্দের খাবার ভুনা খিচুড়ি রান্না করে আমাকে নিজ হাতে তুলে খাওয়ায়। মাঝে মাঝে আমরা ঘুরতে যাই, তেমন কোনো বিশেষ জায়গায় না, তবে লেকের পাড়ে, শিশু পার্কে, এসব জায়গায় আমরা ঘুরতে যাই। এক মুঠো বাদাম আর এক প্লেট ফুচকার মাঝে যে ভালোবাসাটা আছে তা যেন যে কোনো রেস্তোরাঁর খাবারকে হার মানাতে বাধ্য। প্রতি মাসের বিশেষ দিনগুলোতে আমাকে সে সম্পূর্ণ রেস্টে রাখে, নিজের কাছে নিজেই করে নেয়। আবার অফিস শেষে বাসা ফেরার সময় আমাকে জিজ্ঞেস করে আমার কি খেতে ইচ্ছে করছে, রাতে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এই মানুষটা এসেছে কিনা আমার আম্মু বাবার পরে সে আমার বড্ড আপন। আমার ভালোবাসা, আমার সুখ, আমার শান্তি, আমার জীবন সঙ্গী। আমি আসক্ত তার প্রতি। দেখতে দেখতে চোখের পলকে সময় পেরিয়ে যায়, দিন ফুরায়, রাত ফুরায়, সপ্তাহ কাটে, এভাবে একটা সময় পর ক্যালেন্ডারের পাতা উল্টায়। আজ 23শে জুন, কাল দিন পর 25শে জুন আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী উপলক্ষে বাসায় একটা ছোট্ট আয়োজন করা হবে, তাই গ্রাম থেকে শাশুড়ি আম্মু, শ্বশুর বাবা, আমার আম্মু আর পিচ্ছি ননদি সহ তার কিছু ফ্রেন্ড আর কাজিনরা এসেছে।
কয়টা ছোট বাচ্চাও এসেছে, আমার আবার পিচ্চি গুলুমুলু বাবু খুব পছন্দ। তো বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু কেনাকাটা করবো ভেবেছিলাম। আব্দুল্লাহকে বললাম, চলো না কিছু কিনে আনি, দিন পর না হয় দুজন আবারও প্রথম দিনের মতো জামাই বউ সাজবো। কথাটা বলে নিজেই লজ্জা পেলাম। সে বলল, ঠিক আছে চলো, তবে শপিং মলে গেলাম আমি, আমার উনি আর পিচ্ছি ননদি। কেনাকাটা শেষে বাসায় আসতে জ্যামজট পোহাতে হলো, তাই আসতে অনেক রাত হয়ে গেল। জ্যাম, গাড়ির হর্ন, এসবের জন্য আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এক কথা শাশুড়ি মা শুনতেই বললেন, আসো মাথায় একটু তেল দিয়ে দেই। আমি খুশি মনে তেল ভর্তি বাটি নিয়ে ওনার কাছে বসিয়ে উনি খুব যত্ন সহকারে মাথায় তেল দিয়ে দিতে থাকেন। বউ শাশুড়ি মিলে জমিয়ে গল্প করছিলাম, এরই মাঝে উনি এসে বলল যে একটু রুমে আসো তো। আমি গেলে আমাকে বলল যে আচ্ছা, আমি কি পুরনো হয়ে গেছি? আমি বললাম, এ কিসব বলছো তুমি, মাথা ঠিক আছে তো তোমার? এই বলে ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। সে আগের মতোই ভাবভঙ্গি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল, যেন ভাজা মাছটি উল্টে খেতে তিনি জানেন না। হুয়াও। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, বউ একটা চুমু দাও, সারাদিনে একটা চুমু দাওনি, জলদি করে ভিটামিন চুমু দাও তো, টপাটপ চুমুর অভাবে আমি যে শুকিয়ে যাচ্ছি, এর খবর কি তোমার আছে? এ বলেই সে চোখ টিপ দিল। আমি আর চোখে তাকে পরখ করে দেখতে লাগলাম, আয়রা ভূত টুত ধরলো না তো আমার জামাইটাকে। সে বলল, কি গো, কি দেখো এত রাতে? মন ভরে দেখো আমায় কেমন তোমার জামাই, তুমিই তো দেখবা, এখন চুমু দাও, নইলে জোর করে আদায় করে নিব। হুমম। আমি তাকে এড়িয়ে দরজার কাছে যেতেই সে পথ আগলে দাঁড়ালো, বলল, কি গো সোনা বউ পাখি, তুমি কি কানে কম শোনো নাকি? বললাম তো চুমু দাও, তারপর বাইরে যাও। উপায় না পেয়ে চোখ বন্ধ করে তার দুই গালে দুইটা চুমু দেই। লজ্জা পেয়ে দৌড় দেই। এক দৌড়ে মায়ের কাছে চলে যাই, রাগে ফুফাতে লাগি, মা আমায় এক গ্লাস পানি এনে দিলে খেয়ে নেই। এরপর আবার মা চুলে তেল দিয়ে দিতে থাকেন। তেল দেওয়া শেষ হলে মা মাথায় হালকা হাতে ম্যাসাজ করে দিতে লাগলেন। আমি আবেশে চোখ বন্ধ করে রাখলাম। মুহূর্তের মাঝে আমার মাথা ব্যথা সেরে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সবার জন্য নাস্তা বানালাম, সাথে অবশ্য আমার আম্মুও ছিল। আম্মু বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে কথা বলছিল, এই যেমন আব্দুল্লাহর স্বামী হিসেবে কেমন, আমার শাশুড়ি আম্মু শ্বশুর বাবা কেমন, আমার ননদটা কেমন, এখানে থাকতে কষ্ট হচ্ছে কিনা, এইসব বিষয়ে। আমিও উত্তর দিলাম। বললাম, আম্মু, আব্দুল্লাহ হয়তো হঠাৎ করেই আমার জীবনে এসেছিল, কিন্তু জানো তো সে খুব সুন্দর মনের একজন মানুষ। একজন স্বামী হিসেবে অনন্য, তেমনি একজন সন্তান হিসেবে সে দায়িত্ববান। এমনকি সে আমার প্রতি খুব যত্নবান, আমার অনেক যত্ন করে। কোথায় যেন পড়েছিলাম, নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। অনেকটা সেরকম। মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়িটাই আপন হয়ে যায়, নিজের সংসারের মায়া ফেলে আমি তাই তোমাদের কাছে যেতে পারি না। আর আমার শাশুড়ি আম্মু শ্বশুর বাবা, ওনারা তো তোমাদের এই দ্বিতীয় কার্বন কপি, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আদর করেন। আর আমার ননদি থেকে পেয়ে সত্যি আমি খুশি। আমার কখনো মনেই হয়নি যে ও আমার মায়ের পেটের বোন নয়, ওকে আমি ননদ কম নিজের বোনের চোখে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় অনেক সুখে শান্তিতে রেখেছেন। তোমরা শুধু দোয়া করিও আম্মু এই সুখ শান্তি যেন চিরকাল অটুট থাকে। আমার কথা শুনে আম্মুও মুচকি হেসে আলহামদুলিল্লাহ বললেন। সারাদিন এভাবেই কেটে গেল সবার সাথে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। বিকালে আমার হাতে মেহেদি পড়াচ্ছে আমার ননদি, ডান হাতে আমার নাম লিখে দিয়েছে আর বাম হাতে আব্দুল্লাহর নাম লিখে দিয়েছে। আমিও আব্দুল্লাহকে জোর করলাম হাতে মেহেদি দেওয়ার জন্য, কিন্তু সে দিল না, তাই রাগ করে সাপের মতো ফোঁস করছি আমি। রাতে তার সাথে একটা কথা বললাম না। পরদিন সকালে রান্নার তোড়জোড় শুরু হলো। দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর সন্ধ্যায় আমাকে আবারও প্রথম দিনের মতো করে লাল টুকটুকে বউ সাজানো হলো। সেও দেখলাম বরের সাজে প্রস্তুত। ছোটখাটো অনুষ্ঠান হলো বাসার ছাদে। এক পাশটায় ছোট বাচ্চারা হই হুল্লোড় করছিল। এক পাশে সবাই মিলে গানের কলি খেলছিল, কেউ বা ট্রুথ ডেয়ার খেলায় মেতেছিল। নাচ গান সকল পর্ব শেষ করে রাত 11টায় খাওয়া দাওয়া করলাম। আমাকে আমাদের রুমে রেখে আসা হলো।
রুমে প্রবেশ করে আমি তো অবাক, পুরো রুমটা জুড়ে ফুলের গন্ধে মোমো করছে। নিশ্চয় তার ফাজিল বন্ধুরা এসব করেছে। একটু পর সে রুমে আসলো। বরাবরের ন্যায় তাকে সালাম দিলাম, সে সালামের জবাব দিল। আমার দিকে একগুচ্ছ লাল গোলাপ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, একটা কথা বলি তোমায়, শোনো কানে কানে, সারা জীবন সারাক্ষণ থাকো আমার প্রাণে। ভালোবাসা কেন এমন হয়, তোমার আশায় কেন মন পড়ে রয়, শুধু স্বপ্ন সাজায় চোখের পাতায়। আই লাভ ইউ বউ পাখি। এই বলে সে আমাকে তার বুকে জড়িয়ে কপালে চুমু দিল। লজ্জায় লাল হয়ে গেলাম। রাহু দুঃসামনে কেউ বলে নাকি, আমি তো শুনে লজ্জা পেয়েছি। এই বলে তাকে ধাক্কা দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লাম আঁচল দিয়ে মুখ ঢেকে। সে ভেবেছে কি আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণের পর পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিলাম, আর শত সহস্র লজ্জা তার ভালোবাসায় শেষ হয়ে যেতে লাগলো। পরদিন সকালে সকল আত্মীয় স্বজনরা চলে গেলেন, শুধু থেকে গেলেন আমার শাশুড়ি, আম্মু আর ননদী। দুপুরে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি আমি, আব্দুল্লাহ আর শাশুড়ি মা। আমার ননদী তখন ওয়াশরুমে গোসল করছে। মা বলতে লাগলো, বৌমা, দেখতে দেখতে তোমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। আমি বলি কি, ঘরটা ফাঁকা লাগছে, আমরা আর কতদিনই বা বাঁচবো। আমাদেরও তো নাতি নাতনির সাথে খেলা করতে ইচ্ছে হয়, এবার একটা বাচ্চা নিয়ে ফেলো কেমন। মায়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। আমি বিষম খেলাম, কাশতে কাশতে চোখে পানি এসে গেল। আমার এমন দশা দেখে আমার উনি 1 গ্লাস পানি এগিয়ে দিল আমার দিকে। আর মাকে বলতে লাগলো, আম্মু তুমি কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার জন্য খেলার সাথী নিয়ে আসবো ইনশাআল্লাহ। তার এমন কথাবার্তা শুনে আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে চুপচাপ খাবার খেতে থাকি। খাওয়া দাওয়া শেষে মায়ের সাথে বসে গল্প করছি, অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মা বলছিলেন, তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না মা, উনি তো সারাদিন অফিসে থাকে। আমি তখন বাসার সব কাজ করি, রুম সাজিয়ে রাখি, রাতের জন্য রান্না বান্না করি, আর অবসরে পাশের রুমের ভাবির সাথে গল্প করি। মা বললেন, তুমি অনেক নিশ্চয়ই একটা মেয়ে, আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে। মা, কখনো ওকে কষ্ট দিও না কেমন, সব সময় তোমার মায়া ভালোবাসার ডোরে বেঁধে রেখো কেমন। আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। রাতে আমি ওনার বুকে চুপচাপ শুয়ে আছি। সে বলল, কি ভাবছো, চুপচাপ কেন? হুমম। বললাম, মা বললেন তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো, তাহলে কখনো বলো না কেন যে তুমি আমাকে ভালোবাসো? এসবই ভাবছি। সে আমার মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, শোনো, ভালোবাসা মুখে বলে প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা হলো অনুভব করার জিনিস। যে যাকে সত্যি ভালোবাসে সে তাকে তার ব্যবহার, আচার আচরণ, যত্ন এসব দিয়ে প্রকাশ করে তার ভালোবাসা। তার কথাগুলো আমি উপলব্ধি করতে চেষ্টা করলাম। আসলে তো এই মানুষটিকে আমি আগে কখনো চিনতাম না, জানতাম না। একদিন হঠাৎ করে তার সাথে আমার জীবনটা জুড়ে গেল। এমনকি বিয়ের পরে সে আমার একজন দায়িত্ববান ও যত্নবান স্বামী হয়েছে। সে আমাকে এত বেশি যত্ন করে যে আমি ভুলে গিয়েছি নিজ হাতে চুল বিনুনি করা, নিজ হাতে খাবার খাওয়া। এই মানুষটাই রোজ অফিসে যাওয়ার আগে আমার সাথে বসে নাস্তা করে। দুপুরে সে খাওয়ার আগে আমি খেয়েছি কিনা তা জিজ্ঞেস করে। অফিস শেষে যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসে। বাসায় এসে আমায় নিজ হাতে তুলে খাওয়ায়, আমার চুল বিনুনি করে দেয়, রাতে আমাকে বুকে নিয়ে ঘুমায়। সে হয়তো কখনো ভালোবাসি বলেনি আমাকে, তবে আজ আমি খুব তীব্রভাবে অনুভব করতে পারলাম মানুষরা আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি বললাম, ওই শুনো না। সে ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, হুম বলো শোনা, শুনছি। বললাম, ভালোবাসি প্রিয়তম স্বামী আমার। সে জবাব দিল, আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা বউ আমার। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে মা আর বৃষ্টি চলে গেল। উনি অবশ্য তাদেরকে বাসে উঠিয়ে দিয়েছেন। এরপর উনিও অফিসে চলে যায়। পুরো বাসায় আমি একা। পুরো দিন ঘুমিয়েই কাটিয়ে দিই। বাসাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। সন্ধ্যায় এসে বাসায় ফিরলো, আমার জন্য চকলেট এনেছে, তবুও আমি মন খারাপ করে বসে থাকলাম। সে বুঝলো কেন আমার মন খারাপ, বলল, রাতের খাবারটা 1 প্লেটে বেড়ে নিয়ে আসো। আমি নিয়ে আসলে সে ভাত মাখাতে লেগে ভাবলাম সে হয়তো খাবে, তাই আমি চুপচাপ তার ফোনে ফেসবুক ঘাঁটতে লাগলাম।
সে এক লোকমা ভাত আমার মুখের সামনে তুলে ধরলো, বলল, খাও। আমি নিশ্চুপ। সে এবার খানিকটা ধমকের সুরে বলল, ওই চুপচাপ খাও বলছি। জানি তো সারাদিন খাওনি, এরকম আমি তুলে খাওয়াচ্ছি, খাও না খেলে কিন্তু আমি খাবো না। হোম। এবার আমি খেতে লাগি, সেও খাচ্ছে মাঝে মাঝে। এরপর সে বলল, চলো ছাদে যাই। তো ছাদে গিয়ে তার সাথে গল্প করলাম আর চাঁদ দেখলাম। আম্মু বাবা সবার কথা খুব মনে পড়লো, মনটা খুব বিষণ্ণ হয়ে গেল। হু হু করে কেঁদে উঠলাম। সে আমাকে তার বুক এলিয়ে দিল। তার বুক যেন আমার এক নিরাপদ আশ্রয়। কাঁদতে কাঁদতে তার বুকেই ঘুমিয়ে গেলাম। সে আমাকে কোলে নিয়ে রুমে চলে আসে, কপালে চুমু এঁকে দিয়ে সেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল থেকে নিত্যদিনের কাজে আবারও আমি জড়িয়ে গেলাম। কেটে গেল আরো 2টি মাস। আজ সেপ্টেম্বরের 3 তারিখ। 5ই সেপ্টেম্বরে আব্দুল্লার জন্মদিন। 5ই সেপ্টেম্বর তার অফডে, তাই ভাবছি খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করবো তার জন্মদিনটা। তাই তার কিছু বন্ধুদেরকে কল দিই, আমার সব প্ল্যান ভাইয়াদেরকে খুলে বলি। তারা খুব এক্সাইটেড হয়ে যায় আমার প্ল্যান শুনে। আমার প্ল্যান মোতাবেক 4 সেপ্টেম্বর দুপুরে তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি। সেই সময় আমার ফোনে রং নাম্বার থেকে একটা কল আসে। আমি ঘুমিয়ে আছি দেখে সে কলটা রিসিভ করে ওপাশ থেকে তখন কেউ একজন বলে ওঠে, সুইট হার্ট, আজ রাত 12টায় ছাদে আসিও, তোমার ওই গম্ভীর জামাই ঘুমালে। কথাগুলো শুনে আব্দুল্লাহ যেন তড়িৎ গতিতে শকট খেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার বউটা কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে নাকি। আর জড়ালে এটা তো শিওর যে সেই ছেলেটা এই ফ্ল্যাটেই থাকে। আজ রাতে আমিও যাবো ছাদে, আমিও দেখতে চাই কার সাথে আমার বউ সম্পর্ক করেছে। তার রাত প্রায় 12টায় আমার ফোনে কল আসতেই আমি কলটা কেটে দিই। এরপর চুপি চুপি ছাদের দিকে রওনা দেই। একটু পর আমার পিছু পিছু আব্দুল্লাহ ছাদে এসে দাঁড়ায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, সে কিছুটা ভয় পায়। একটু পর হঠাৎ করেই ছাদের সমস্ত লাইট একসাথে জ্বলে ওঠে। আর আমি সহ বাকি সবাই সমস্বরে বলে উঠি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আব্দুল্লাহ। তারপর তার সামনে গিয়ে কানে হাত দিয়ে সরি বলি। এতক্ষণ সেও বিষয়টা বুঝতে পেরেছে। কপট রাগ দেখিয়ে অন্য পাশে ফিরতেই আমি আবেগে তাকে জড়িয়ে ধরি। যখন মনে পড়লো এখানে ওনার বন্ধুরা আছে, তখন তাকে ছেড়ে দিই আর বলি, হ্যাপি বার্থডে টু ইউ মাই লাভ এন্ড লাইফলাইন। I wish always happy moments come to your life, many many happy returns of the day my dear sweet husband. সে বলল, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট হার্ট। তারপর সবাই মিলে জন্মদিনের কেক কাটলাম। আব্দুল্লাহ আমাকে কেক খাইয়ে দিল, ওর বন্ধুদেরকে খাইয়ে দিয়ে সবাই মিলে আনন্দ করলাম। তার জন্য কোনো গিফট কিনতে পারিনি। সময়ের স্বল্পতার জন্য তা সে নির্লজ্জের মতো বলল, ও বউ, আমার জন্মদিনের গিফট কই। আমি লজ্জা পেলাম, তবুও বললাম, পরে দিবনি তোমার গিফট। কেমন এখন, চলো রুমে যাই, আমার খুব ঘুম পাচ্ছে। একটু পরে রুমে চলে এলাম। আমি আর উনি ঘুমিয়ে গেলাম। পরদিন তার অফিস বন্ধ, তাই অনেক বেলা করে ঘুমালাম। ঘুম থেকে উঠে ওনার বন্ধুদের জন্য রান্না করে দেই, ও সবাইকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করে। এরপর তাদের সাথে ঘুরতে চলে যায়। আমি পাশের রুমের ভাবির সাথে গল্প করে সময় কাটিয়ে দিই। সন্ধ্যায় সে বাসায় ফিরে আসে। রাতে, ওই শোনো। সে হুম বলো, কি বলবা, খুব ক্লান্ত লাগছে, ঘুমাবো। আমি বললাম, ঘুমাও তুমি, তোমায় কে ডেকেছে হুমম। সে বলল, শোনাবো, অভিমান করে না, বলো না, কি বলবে বলো, শুনছি তো। বললাম, চলো না ছাদে যাই, আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি হবে হয়তো, চলো দুজন দেখবো। আমার কথা যেন সে শুনল না, আবার ঘুমিয়ে গেল। আমি বিরক্ত হয়ে একা একাই ছাদে চলে গেলাম। ছাদের মাঝখানে একটা দোলনা আছে, দোলনায় বসে একা একা দোল খেতে লাগি। হঠাৎ দমকা হাওয়ায় আমার চুল উঠতে লাগে, সময়টা খুব ভালোভাবে কাটতে লাগে। অপরদিকে আব্দুল্লাহ ঘুমের ঘোরে বাম পাশ ফিরতে বিছানাটা ফাঁকা দেখে 1 মিনিট ভাবে আমার বউটা কই গেল। তখন এই দৃষ্টি জানালার ওপাশে চলে যায়। সে দেখতে পায় আকাশ মেঘলা, জেরিন নিশ্চয় বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে গিয়েছে। গুটি গুটি পায়ে সে ছাদে চলে আসে। আমি তখন মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছি। সে বলে, কি ব্যাপার, এত রাতে ছাদে কেন তুমি? আমি বললাম, এই তো একটু বৃষ্টিতে ভিজতে এসেছি। সে খানিকটা রাগ দেখিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, চলো রুমে যাই। আমি বললাম, জি না, আমি আর ভিজবই। আমার জেদ দেখে সে রুমে যেতে শুরু করলো।
আর তখনই আকাশ ফেটে বৃষ্টি শুরু হলো। আমি তো খুব খুশি খুশিতে নাচ করতে শুরু করলাম, হাত দুদিকে বাড়িয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকলাম। আমার এমন বাচ্চামো দেখে সেও আমার সাথে ভিজতে শুরু করলো। দুজন বৃষ্টিতে ভিজে বক ভেজা হয়ে গেলাম। হঠাৎ বৃষ্টি আরো জোরে নামলো, সে আমাকে কোলে তুলে নিল আর বলল, ও বউ, এবার চলো রুমে যাই, এর ভিজনা জ্বর আসবে তো নাকি। আমি ওর কথা শুনে গাল ফুলাইলাম। সে আমার গায়ে টেনে বলল, এই এমন করো না সোনা বউ, আমার কোল থেকে ফেলে দিব কিন্তু হুম। আমি তখন অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলাম। আব্দুল্লাহ তার হাত একটু আলগা করতেই আমি তার গলা জড়িয়ে ধরলাম, ভয়ে ঢোক গিললাম, বললাম, এই এমন করছো কেন, পড়ে যাবো তো নাকি। সে তখন বলল, না হো, যদি এখন রুমে না যাও তোমাকে ফেলে দিব হুম। তখন বললাম, ঠিক আছে চলো, কোলে করে নিয়ে যাবা কিন্তু হুম। সে বলল, যে হুকুম মাই কুইন। এরপর আমাকে কোলে নিয়ে সে রুমে আসলো। ভেজা জামা কাপড় চেঞ্জ করলাম। শুয়ে আছি, সে ঘুমানোর চেষ্টা করছে। তাকে জড়িয়ে ধরে বললাম, ওই ঘুমাচ্ছ। সে বলল, হুম, কেন কিছু বলবা। বললাম, এই তুমি এত ঘুমাও কেন হুম। সে বুকে জড়িয়ে নিল আর বলল, কেন গো, ঘুমানো বারণ নাকি, কালকে আমার অফিস আছে, ঘুমাই। আচ্ছা সোনা, তুমিও ঘুমাও। আমি লজ্জায় মাখা মুখ নিয়ে বললাম, আমনে ঘুমালে মা কেমনে দাঁড়িয়ে হবে বলো তো। হঠাৎ আকাশে বিজলি চমকানোর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। অন্ধকারে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম ভয়। সে কি বুঝলো জানি না, আমাকে বলতে লাগলো, ওরে আমার ফাজিল বউরে, আর তোমাকে ঘুমাতে দিব না হুম। আমি লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে মিটিমিটি হাসলাম। সকালে সে খাওয়া দাওয়া শেষে অফিসে চলে গেল। আমি নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে গেলাম। দুপুরের জন্য রান্না করে রুমে বসে ফোন দেখছিলাম, ফোন দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো দুপুর 2টার, ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম, আয় হ্যাঁ, এতক্ষণ ঘুমিয়েছি, ও হয়তো কল দিয়েছিল লাঞ্চ টাইমে। কারণ আমি জানি ও আমাকে খেতে না বলে নিজেও খায় না। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে দেখলাম, না কোনো মেসেজ আসেনি, কলও আসেনি। মনটা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে গেল। ডায়াল প্যাডে তার নাম্বার উঠাতে লাগলাম। 01329। 83 কল দিলাম, একবার রিং হয়ে কেটে গেল। আবারও দিলাম, আবারও রিং হয়ে কেটে গেল। কিছুক্ষণ পর আবারও দিলাম, এবার বিরক্তিকর কণ্ঠে ভেসে এলো কিছু কথা। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। অভিমান করে কলটা কেটে দিলাম আর ফোন সুইচ অফ করে দিলাম। দুপুরে খেলাম ও না, আবার ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আব্দুল্লাহর ডাকে। উনি এসেছেন মুখটার আগে দেখে ভয়ে চুপসে গেলাম। তবুও সাহস করে বললাম, এই কি হয়েছে তোমার, তোমাকে এমন দেখাচ্ছে কেন। সে বলল, কিছু না, অফিসে কাজের চাপ বেশি তাই রাগ হচ্ছে, আর ক্লান্ত আমি, খেতে দাও। তাকে খেতে দিলাম, সে চুপচাপ খেতে লাগলো। একবার ও আমাকে জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। তার এমন আচরণ দেখে খুব কষ্ট পেলাম, চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। সে খাওয়া শেষে রুমের লাইট অফ করে ঘুমিয়ে গেল। রাত 12টা, আমি তখন মুখে হাত দিয়ে কাঁদছি। সে ঘুম ঘুম কণ্ঠে বলল, এই কি হয়েছে, হ্যাঁ এমন ফ্যাস ফ্যাস করে কাঁদছ কেন। ঘুমাতে দিবে না নাকি হ্যাঁ। সারাদিন তো বাসায় থাকি না, রাতটুকু থাকি, তা কি শান্তির মতো ঘুমাতে দিবে না নাকি। তার এমন কথা শুনে আমি আরো জোরে জোরে কাঁদাতে লাগি। সে বিরক্ত হয়ে অন্য রুমে চলে যায়। পরদিন থেকে তার আমার মাঝে দূরত্ব বেড়ে চলে। সকালে আমার চেহারা দেখে সে খানিকটা অবাকও হয় বটে, গাল দুটো লাল, চোখ দুইটা ফোলা। সে বুঝতে পারে আমি সারা রাত কেঁদেছি। সকালের নাস্তা করে সে খেয়ে অফিস যায়। আমি রোজকার মতো রুম গোছাতে লাগি, বারবার ফোনের দিকে তাকিয়ে থাকি, এই বুঝি সে কল দিই, কিন্তু না, সে কল দেয় না। আমি অভিমান করে আর কল দেই না। এভাবেই কেটে যায় 2টা মাস। মন ভরা অভিমান নিয়ে যাচ্ছি বাবার বাড়ি। সে এখন অফিসে, বাসায় এসে খাবে কি, সেজন্য রান্নাটাও করে আসেনি। থাকুক একা, দেখুক কেমন লাগে। বেডরুমে ওর বালিশের নিচে একটা চিরকুট রেখে এসেছি, যাতে লিখেছি, কাছে থাকতে বুঝলে না, হারিয়ে গেলে খুঁজো না তুমি, না হয় তখন আমার খোঁজ নিও, তখন তোমার ব্যস্ততা শেষ হবে। রুমের চাবিটা পাশের রুমের ভাবির কাছে দিয়ে এসেছি। সন্ধ্যায় পৌঁছে গেলাম বাবার বাড়িতে।
আমাকে একা দেখে আম্মু এগিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরলো, বলল, মা তুই একা কেন, জামাই কই? বললাম, আম্মু আমি একাই একাই এসেছি, তোমাদের জামাই অফিসে কালকে এসে আমায় নিয়ে যাবে। আমি অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ি আর ঘুমিয়ে যাই। অন্যদিকে আব্দুল্লাহ ভাবতে থাকে, অফিস ছুটি হলো, হায় আল্লাহ, রাত 8টা বেজে গেছে, বাসায় জেরিন একা। পাগলিটাকে প্রায় 2 মাস হলো সময় দিতে পারিনি। অফিসে কাজের এত বেশি চাপ ছিল যে মাথায় সবসময় রাগ থেকেছে পাগলিটার সাথে গত 2 মাসে না চাইতে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আজ বাসায় গিয়ে ক্ষমা চেয়ে নিবো ইনশাআল্লাহ, এই বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে অনেক জ্যাম, তাই গাড়ি থেকে নামলাম আর পাগলিটার প্রিয় খাবারগুলো কিনবই আশায়। এক প্যাকেট বিরিয়ানি নিলাম, সাথে ফুচকা আর ঝালমুড়িও নিলাম। গাড়িতে বসার আগে খেয়াল হলো রাস্তার পাশে ফুল বিক্রি করছে, পাগলিটার জন্য 10টা গোলাপ আর একটা বেলি ফুলের গাজরা নিলাম। আমি জানি আমার বউটা এসব দেখে আর রাগ অভিমান করে থাকতে পারবে না। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেল, কলিং বেল দিচ্ছি, তবুও ভিতর থেকে দরজা খুলল না। একটু পর কল দিলেন জেরিনের নাম্বারে, কিন্তু না, নাম্বারটাও বন্ধ বলছে। দূর, এই মেয়েটা সারাদিন যে কি করে ফোনটা চার্জে দিতে ভুলে যায়। আমাকে দরজার সামনে দাঁড়ানো দেখে পাশের রুমের একটা বাচ্চা ছেলে এগিয়ে আসে আর বলে, আঙ্কেল আন্টি তো বাসা নেই, এই নিন আপনাদের রুমের চাবি। এই বলে পিচ্ছিটা তাদের রুমে চলে গেল। আব্দুল্লাহ রুমে ঢুকে আমাকে খুঁজতে লাগে, তারপর ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে। পেটের ভিতর ক্ষুধা লাগে, তাই রান্নাঘরে যাই, খাবার খাইতে গেলাম, কোথাও কোনো খাবার নেই। হাহ, পাগলিটা গেল কই, রান্নাটাও করে যায়নি। এরপর কিনে আনা বিরিয়ানি খেয়ে নিলাম। বারবার কল দিচ্ছি, কিন্তু নাম্বার বন্ধ করে একদিকে চিন্তা অন্যদিকে ক্লান্তি সব মিশে দু চোখে ঘুম নেমে এলো। ঘুমের রাজ্যে বাড়ি জমালাম। এইদিকে আমি রাত 10টা বাজে প্রায়, আম্মু এসে আমায় ডেকে তুলো, বলল, আর কত ঘুমাবি মা, খেয়ে নেই। খাবার টেবিলে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের সব খাবার রান্না করেছে। খেতে বসলাম, কিন্তু খাবার শুধু হাত দিয়ে নাড়াচাড়া করছি, মুখে তুলছি না। দেখে আম্মু বলল, কি হয়েছে তোর, মা খাচ্ছিস না কেন? বললাম, মা আমি প্রায় 7-8 দিন হলো খেতে পারি না, কেমন গন্ধ লাগে নাকি। মা বলল, কালকে হসপিটালে নিয়ে যাবো নি, এখন খেয়ে নে কইরা আমি জোর করে 2 লোকমা মুখে তুলেছি, অমনি আমার বমি পেল। বাড়ির উঠানে গিয়ে বমি করে ফেললাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল, চোখে মুখে পানি ঝাপটা দিলাম। আম্মু আমাকে ধরে আমার রুমে নিয়ে গেল, শুয়ে পড়লাম। আম্মু চিন্তায় জড়সড় হয়ে বসে আছে আমার মাথার পাশে। বাবা ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে আমাকে কিছু টেস্ট দিলেন, আর যে ডাক্তার আমাকে প্রেগন্যান্সি কিট কেন দিল, বলল সকালে টেস্ট করতে, আপাতত রেস্ট নিতে। সকালে ঘুম থেকে উঠে টেস্ট করলাম, একটু অন্যমনস্ক হয়েছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি প্রেগন্যান্সি কিটের ওপরে 2টি রেখা ধীরে ধীরে ফুটে উঠল। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাহলে আমাদের ঘরে একটা পুত্রকে পাঠাচ্ছে। এসব ভাবতে ভাবতে আমার চোখে খুশিতে পানি চলে এলো। সমস্ত মান অভিমান ভুলে আব্দুল্লাহকে কল দিলাম। একটা রিং হওয়া মাত্র কল রিসিভ হলো, বুঝলাম ফোনটা তার হাতেই ছিল। কল রিসিভ করে ওপাশ থেকে বলল, ও বউ কই, তুমি হুমম? কাল রাত থেকে কল দিচ্ছি, নাম্বার বন্ধ। আম্মুর কাছে কল দিলাম, আম্মু কিছু জানে না, বলল, তুমি কই আছো, প্লিজ বলো, আমার চিন্তা হচ্ছে তো। আমি বললাম, আমি তো বাবার বাড়িতে এসেছি, আপনি আয়শা আমারে নিয়ে যান। সে বুঝতে পারলো আমি অভিমান করে আপনি কারো বলছি। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে রওনা দিচ্ছি, তুমিও রেডি হয়ে থেকো। এ বলে সে কল কেটে দিল। আমি আম্মুকে ডাকলাম। আম্মু বলল, কি হয়েছে, টেস্টে কি রিপোর্ট আসলো মা? আমি বললাম, ও মা গো, আমি যে মা হতে চলছি। এ বলে লজ্জায় আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু বলে, দেখো পাগলি মেয়ের কাণ্ড দেখো, লজ্জায় মিশে গেল যে। আম্মু বাবাকে বলল যে তাদের নাতি নাতনি আসতে চলেছে। আম্মু আমার শাশুড়ি, আম্মু শ্বশুর, বাবা, আমার ননদি সবাইকে ফোন দিয়ে আসতে বললে। তারা বলে যে হঠাৎ কি এমন হলো। তখন আম্মু বলল যে আপনাদের খেলার সাথে আসতে চলেছে, তাই যত দ্রুত সম্ভব চলে আসেন। মা তো শুনে বেজায় খুশি, শুকরিয়া আদায় করে বললেন, আমরা এখনই আসি, এই বলে মা কল কেটে দিলেন।
আর আম্মু রান্না করতে রান্নাঘরে চলে গেল। অন্যদিকে আব্দুল্লাহ ভাবছে আমার পাগলিটা নিজে থেকে কল দিয়ে আমাকে যাইতে বলেছে, আমি কি না গিয়ে বাড়ি। বিকেলের দিকে সে আসে আমাদের বাড়ি। ততক্ষণে মা বাবা ননদি ওরাও এসে গেছে। সবাইকে দেখে সে অবাক। সবার সাথে কুশলাদি বিনিময় করে। আব্দুল্লাহকে দেখে সবাই মুচকি মুচকি হাসতে লাগে। সবাই কেন হাসছে সে বুঝতেই পারে না। অগত্যা আম্মুকে বলে যে, মা জেরিন কোথায়? আম্মু বলে যে, ও তো ঘুমাইছে, তুমি ওর রুমে যাও। আমি তখন গভীর ঘুমে কাঁদা। দুটি চোখ অপলক দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করছে। দুদিনই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মুখটা শুকনো, তবুও শুকনো মুখে লেপ্টে আছে এক ছেলতে মুখী হাসি। সেও ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সন্ধ্যার কিছু সময় আগে আমার ঘুম ছেড়ে যায়। উঠে বসতে নিলে বুঝতে পারি কেউ একজন আমাকে জড়িয়ে রেখেছে। পিছন ফিরতে হলো না, কারণ এই স্পর্শটা আমার ছিঁড়েছে না। তার দিকে তাকিয়ে রইলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। তার মায়া ভরা চেহারা দেখে আমি সব মান অভিমান দূরে সরিয়ে আলতো করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম। সে একটু নড়ে উপাস ফিরে আবারও ঘুমিয়ে গেল। আমি আম্মুর কাছে গেলাম। গিয়ে আমি অবাক মা বাবা আর ননদকে দেখে। আমার অবাক হওয়া দেখে শাশুড়ি আম্মু আমাকে তার পাশে বসালো। বলল, এখন কেমন লাগছে তোমার? মা কি খাবে বলে আমি তোমার জন্য আচার বানিয়ে এনেছি, খাবে? আচারের কথা শুনে আমার টক খেতে ইচ্ছে করলো। মা আমাকে এক বাটি আচার দিলে আমি চুপচাপ আচার খেতে শুরু করি। অন্যদিকে উনি ঘুম থেকে উঠে আমাকে খুঁজে না পেয়ে আমাকে ডাকতে লাগলে আমি বৃষ্টিকে বললাম, তোমার ভাইয়াকে বলো ভাবি আচার খাচ্ছে, তোমার সাথে পরে কথা বলবে। আমার ননদি আমার কথা মতন তার ভাইকে বলতে এসে কিছুটা শান্ত হলো, আর রাতে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে রুমে এসে বসে আছি। সে এখন বাহিরে কেন গিয়েছে কে জানে, আমি তার জন্য অপেক্ষা করছি। একটু পর সে আসলে। বললাম, কেন এসেছো হুম? তুমি তো বিজি মানুষ, বউয়ের খবরই রাখো না। আজ যেই বলেছি এসে আমাকে নিয়ে যাও আর অমনি লাফাতে লাফাতে চলে আসছো, তাই না? আমি যাব না তোমার সাথে। সে বুঝলো কেন আমি এমন করছি। এরপর কান ধরে বলতে লাগলো, সরি বউ, আমার ভুল হয়ে গেছে। অফিসে অনেক কাজের চাপ ছিল, তাই মাথা গরম হয়ে থাকতো। অফিসের কাজের চাপে তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। সরি বউ, প্লিজ আমাকে ভুল বুঝো না, আর এমন হবে না। তার ইনোসেন্ট ফেস দেখে আমি মিটিমিটি হাসলাম। সে আবার বলল, আমার সোনা বউ, প্লিজ মাফ করে দেও। আমি বললাম, ঠিক আছে নাও, মাফ করে দিলাম। সে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, বলল, থ্যাংকু পিচ্ছি বউ। রাতে ঘুমানোর আগে তাকে বললাম, এই শোনো। সে বলল, হুম বলো বউ। আমি তার হাত নিয়ে আমার পেটে রাখলাম। সে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো, বলল, কি হয়েছে, পেট ব্যথা করছে কি? বললাম, না। সে বলল, তাহলে কি হয়েছে বলো আমায়। বললাম, শুনবে, শোনো তাহলে। তার কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, সোনা, তোমার আর আমার ভালোবাসার ফুল আমার পেটে এসেছে গো স্বামী। সে কিছুক্ষণ যেন কথা বলতে ভুলে গেল। এরপর আবার বলল, এই তুমি কি বললে, আবার বলো তো। আমি আবারও বললাম, তুমি বাবা হবে বুঝেছো, আর আমি আম্মু হব। আমাদের ছোট্ট সংসারকে পূর্ণতা দিতে বাবু আসছে গো বলে তার বুকে লেপ্টে গেলাম। একটু পর খেয়াল করলাম আমার কাঁধে গরম পানির ছোঁয়া। তাকিয়ে দেখি সে নীরবে কাঁদছে। আমি আঁচল দিয়ে তার দু চোখ মুছে দিলাম। বললাম, এই কাঁদছো কেন তুমি? সে বলতে লাগলো, এই খবরটা যে আমার কাছে পরম সুখের এক ছোঁয়া মিশ্রিত খবর। খুশিতে চোখে পানি এসে গেছে গো বউ বলে সে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তার উষ্ণ আলিঙ্গনে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে ঘুটঘুটে অন্ধকারে বুঝলাম সে ফিসফিস করে কারোর সাথে কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে এত রাতে। রুমের লাইট জ্বালিয়ে বুঝলাম সে আমার পেট বরাবর বসে আছে আর বলছে, বাবু সোনা, তুমি কবে দুনিয়ায় আসবা? তোমার পাপা তোমাকে খুব মিস করছে, তুমি খুব তাড়াতাড়ি চলে আসো আমাদের মাঝে। তোমার আম্মু খুব অভিমানী, সবসময় আমার ওপরে অভিমান করে, বুঝেছো? তুমি আমার ছোট্ট রাজকন্যা হয়ে আসো বাবু সোনা। ওর এইসব কথা শুনে রাগ হয়ে গেল। বললাম, এই রাত বিরাতে কি শুরু করেছো হুম? আর বাবু সোনাকে এখনই আমার নামে বিচার দিচ্ছ? বাবা, তুমি তো দেখছি বাবু সোনাকে নিজের দলে নিয়ে নিচ্ছ। সে বলল, হুম, তা তো নিতেই হবে, সে তো আমার রাজকন্যা। হুয়া হো, তুমি ঘুমাও, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দাও। তার এসব পাগলামো দেখে আমি মুচকি হাসলাম।
অতঃপর ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো, উঠে দেখি উনি নেই। মাকে বললাম, মা আপনার ছেলে কই গিয়েছে? মা বলল, ও তো একটু বাহিরে গেছে। মা তুমি খেয়ে নেও, ঠিক মতো না খেলে শুকিয়ে যাবে তো, আর বাবু অসুস্থ থাকবে। রোজ যতটুকু খাও তার চেয়ে এক মুঠো বেশি হলেও এখন খেতে হবে, বুঝতে পেরেছ? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খেতে পারি না ঠিক মতো, শুধু টক খেতে ইচ্ছে করে। আমার প্রেগন্যান্সি 4 মাস এভাবেই কেটে গেল। 4 মাস পর, এই 4 মাসে বদলে গেছে অনেক কিছুই। আব্দুল্লাহ আমার যত্ন করা বাড়িয়ে দিয়েছে। এখন সে একজন স্বামী প্লাস অনাগত বাচ্চার বাবা, সে তার দায়িত্ব সঠিকভাবেই পালন করছে। আমরা সেই আগের বাসাতেই আছি। মাঝে মাঝে মা আসতেন আমাকে দেখার জন্য। তিনি আসার সময় আমার জন্য হরেক পদের আচার বানিয়ে আনতেন। আমার প্রেগন্যান্সির এখন 6 মাস চলে। সেদিন বাবার বাড়ি থেকে আসার সময় আমাকে নিয়ে উনি ডাক্তারের কাছে গিয়েছিল। হসপিটালে গিয়ে আবারও টেস্ট করি, রেজাল্ট পজিটিভ আসে। সে পুনরায় খুশিতে আমাকে জড়িয়ে ধরে। আর এখন আমি আমার বাবু সোনার অস্তিত্ব বুঝতে পারি। সে একটু পর পর আমার পেটে লাথি দেয়, আমি অনুভব করতে পারি আমার ভিতরে থাকা ছোট্ট প্রাণটার অস্তিত্ব। বাবু সোনা এত পরিমাণে দুষ্ট হয়েছে যে আমি যখন ডান পাশ ফিরে ঘুমাই তখন সে পেটের ডান পাশে লাথি দেয়। আবার আমি যখন বাম পাশ ফিরে ঘুমাই তখন সে পেটের বাম পাশে লাথি দেয়। যাদের পেটে বাবু আসে তারাই বুঝবে এই মুহূর্তগুলো কেমন। একবেলা লাথি না দিলে টেনশনে আমার খাওয়া আসে না, এভাবেই সময় কাটতে লাগে। দিনের বেশিরভাগ সময় আমার মুড সুইং হয়ে থাকে। ওর সাথে রাগ ঝগড়া করে ফেলি, চুপচাপ সে সহ্য করে নেয়। আবার হুটহাট অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করে। কত সময় সে নিজে বানিয়ে খাওয়ায়, তবুও বাহির থেকে খোলা খাবার কিনে আনতে সে নারাজ। আজ রাত 11টায় আমার ঘুম ভেঙে গেল। বললাম, এই শোনো। সে ঘুম ঘুম কণ্ঠে বলল, বলো বাবুর আম্মু কি বলবা? বললাম, আমার বাবু সোনার এখন ফুচকা খেতে ইচ্ছে করছে। প্লিজ আমার বাবু সোনার জন্য তুমি যেভাবে পারো ফুচকা নিয়ে আসো, ঝাল ফুচকা নিয়ে আসবে কিন্তু। সে কিছুটা রাগ দেখিয়ে বলল, এসব অস্বাস্থ্যকর খাবার খেতে দিব না তোমাকে, চুপচাপ ঘুমাতো। তার রাগী কথা শুনে আমি ঠোঁট উল্টে কান্না শুরু করি। আর তাকে বলি, তুমি কি জানো না গর্ভবতী মায়েদের খাবারের আবদার পূরণ না করলে বাচ্চার মুখ দিয়ে লালা ঝরে। সে শান্ত হলো আর আমাকে বুঝাতে লাগলো, আমার সোনা বউ, আমি কালকে তোমায় নিজ হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো, তবুও প্লিজ এমন করো না। আমি বললাম, ঠিক আছে, এই কথাই রইলো। এখন আমার হাত টিপে দাও, আমি ঘুমাবো। সে আমার হাত টিপে দিতে লাগে, আমি ঘুমিয়ে যাই। সে আমার ঘুমন্ত মুখ অবয়বের দিকে তাকিয়ে ভাবতে লাগে, এইটুকু পিচ্ছি কিনা আমার বাবু আম্মু। এই পিচ্ছিটার গর্ভেই তিলে তিলে বেড়ে উঠছে আমাদের ভালোবাসার ফুল। পাগলিটা বড্ড জ্বালায়, আমাকে সব সহ্য করতে হবে। আমাকে সে তো আমার ভালোবাসা, আমার বাবুর আম্মু, আমার পিতৃ সুলতান দেয়নি। অতঃপর সেও আমার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সে অফিসে যাওয়ার আগে আমার জন্য ফুচকা বানিয়ে দেয়, বেশি না মাত্র 6টা। তাতেই আমি খুশি। সে নিজ হাতে খুব যত্ন করে তুলে খাইয়ে দিল। তার এত এত যত্ন পেয়ে নিজেকে সৌভাগ্যবতী ভাবতে আমি 1 সেকেন্ডও সময় নেই না। আলহামদুলিল্লাহ, সময়গুলো এভাবেই কেটে যায়। এখন আমার প্রেগন্যান্সির 8 মাস চলছে। ভরা পেট নিয়ে চলতে আমায় হিমশিম খেতে হয়। পায়ে ওয়ার্কআউট বানিয়ে এসে গেছে, চেহারা লাবণ্যতা কমে গেছে, শরীরে ওজন বেড়ে গেছে। আব্দুল্লাহ তবু আমাকে বাবার বাড়িতে যেতে দিতে নারাজ। সে একা হাতে সবটা সামলাতে পারবে না, তাই শাশুড়ি আম্মু চলে আসে আমার কাছে। রাতে একশো হয়ে বসে আছি, সে আমার চুল আছে বিনুনি করে দিচ্ছে। আমি তার হাতটা ধরে বললাম, এই তোমার বাবু এত দুষ্ট কেন হুমম? সে বলল, কেন বাবু আবার কি করলো? বললাম, বাবু পেটের মধ্যে ফুটবল খেলছে বুঝলে। সে আমার কথা শুনে খানিকটা হাসলো। এরপর আমার বেড়ে ওঠা পেটে হাত রেখে একা একা বলতে লাগলো, এই যে আমার সোনামণি, এভাবে আম্মুকে কষ্ট দিচ্ছ কেন? হুম্মম, তোমার আম্মু কিন্তু রাগ করবে বুঝেছ। আমার লক্ষ্মী বাবু সোনা এমন করে না। এই বলে পেটে চুমু খেল। আমি লজ্জায় আর শুয়ে গেলাম। তার হাত ধরে বললাম, জান পাখি, আমি তো আগের মতো নেই। পায়ে পানি জমে গেছে, চেহারায় লাবণ্য কমে গিয়েছে, স্বাস্থ্য বেড়ে গিয়েছে। আমাকে আর সুন্দর লাগে না, তাই না? তুমি আমাকে আর ভালোবাসো না। সে বলল, পাগলি মেয়ের কথা শোনো।
আমার সোনা, আমি তো তোমার রূপ সৌন্দর্যকে ভালোবাসিনি, আমি তোমার এই নরম কোমল মনটাকে ভালোবাসি। আর বাবু সোনা তো আমাদের দুজনেরই, তাই না? বাবুর জন্যই এমন হয়েছে। তুমি আমার চোখে সদা সর্বদা সুন্দর আর মায়াবতী আমার সোনা বউ। এমন কথা আর বলবে না হুমম। আমি বললাম ঠিক আছে, আর বলবো না, এই বলে তার বুকে মাথা এলিয়ে দিলাম। একটু পর বললাম আমার আচার খেতে ইচ্ছে করছে, এখনই আচার নিয়ে আসো যাও। সে আমার জন্য আচার আনলে আমি খেতে শুরু করি। খাওয়ার মাঝপথেই আমার পেটে ব্যথা শুরু হয়, চোখ মুখ কুঁচকিয়ে আমি কেঁদে ফেলি। সে এসব দেখে মাকে ডাকতে শুরু করে। মা এসে বলে, বাবা তুই এক্ষুনি জেরিনকে নিয়ে ডাক্তারের কাছে যা। আব্দুল্লাহ বলল, মা চিন্তা করো না, আমি বরং ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলি। এই বলে সে ডাক্তারের কাছে কল দিল, বাসার ঠিকানা বলে দ্রুত তাকে আসতে বলল। এদিকে আমি পেটের ব্যথাতে হাউমাউ করে কাঁদছি। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলছে, কাঁদিস না মা, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অপরদিকে আব্দুল্লাহ ভয় ও দুশ্চিন্তায় পায়চারি করতে লাগে। কিছু সময় পর একজন মহিলা ডাক্তার আসেন। ডাক্তার এসে সব শুনে আমাকে চেক আপ করে আর বলে, ভয়ের কোনো কারণ নেই বাবু, ভালো আছে আলহামদুলিল্লাহ। আচার খাওয়ার জন্য আমার এমন পেট ব্যথা শুরু হয়েছে, ডাক্তার নিষেধ করে দিলেন অতিরিক্ত টক খেতে আর বললেন আগামীকাল যেন ওনার চেম্বারে যাই। এই বলে উনি আমাকে একটা ঘুমের ইনজেকশন দিলেন। আমি ধীরে ধীরে ঘুমের রাজ্যে বাইরে জমালাম। পরদিন সকালে বেশ বেলা করে আমার ঘুম ভাঙে। আব্দুল্লাহ এখনো আমার উপরে রেগে আছে গত রাতের ঘটনার জন্য। আমি আলতো করে তাকে জড়িয়ে ধরি আর বলি, সরি গো, আর রাগ করে থেকো না। সে বলে, আমি রাগ করিনি, চুপ থাকো, তোমার সাথে কথা নেই হুমম। আমি আবারও বলি, সরি বললাম তো নাকি, ক্ষমা করে দেও, আমি আর আচার খাবো না, তোমার সাথে জেদ করবো না, প্লিজ সরি। এবার কিছুটা সে নরম হলো আর বলতে লাগলো, জানো আমি কতটা ভয় পেয়েছিলাম, তুমি কি একটু বুঝো না আমি তোমায় কতটা ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি কেমন থাকবো হুমম। আর তোমার মাঝে আমাদের ভালোবাসার ফুলটাও রয়েছে, তার কিছু হয়ে গেলে আমি কিন্তু পাগল হয়ে যাবো হুমম। তার ভালোবাসা যত্ন হারানোর ভয়, এসব আমি উপলব্ধি করতে পারলাম। তার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে রইলাম। খানিক পর সেই বলল, চলো ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে আমি তোমায় নিয়ে হসপিটালে যাব। সকালের নাস্তা শেষে দুজন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। ডাক্তার কিছু টেস্ট দিলেন আর আলট্রা করতে বললেন। সবকিছু রিপোর্ট আসতে আসতে বেলা 12টা বেজে গেল। জানলাম ডেলিভারির ডেট সামনে মাসের 15 তারিখে, আর বাবু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে মেয়ে বাবু আসতে চলেছে। হসপিটাল থেকে বের হয়ে আমরা শপিং মলে গেলাম বাবু সোনার জন্য জামা কাপড় সহ প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। বাবুর জন্য ছোট্ট ছোট্ট কয়েক সেট জামা নিলাম, একটা বেবি দোলনা নিলাম, বালিশ, কোল বালিশ, বেবি কাঁথা, এসব নিলাম। বাবুর জন্য কেনাকাটা শেষ হলে আমার জন্য ও কিছু সুতি জামা নিলাম, বাবু জন্মের পর পরবো তাই। সব কেনাকাটা শেষ হলে বাসায় চলে আসলাম। বেলা তখন দুপুর 2টা বাজে। বাসায় এসে আগে গোসল করে নিলাম। ভরা পেটটা নিয়ে চলতে খুব কষ্ট হয় আজকাল, তবুও চলতে হয়, এটাই তো জীবন। দিনগুলো এভাবেই কেটে যায়। 1 মাস পর, কাল দিন পর আমার ডেলিভারির ডেট থাকলেও আজকেই আমার লেবার পেইন শুরু হয়। মনের মাঝে অজানা ভয়, কেঁদে ফেলি ব্যথা সহ্য করতে না পেরে। আব্দুল্লাহ এখন অফিসে মা ফোন দিয়ে আমার অবস্থা দেখে জানায়। সে বলে আমাকে নিয়ে যেন মা এখনই হসপিটালে চলে যায়। সে আমাদের পাশের রুমের ভাবিকে কল দিয়ে বলে সে যেন আমার সাথে যায়। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। রিসিপশনে মা সাইন করে দিলেন। একটু পর সে আসলে আমাকে বুকে জড়িয়ে নেয়। তার বুকে আমি অঝরে কাঁদতে লাগি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বোঝা হয় তার লোভ পেয়েছে, তাই তো সেও আমায় জড়িয়ে ধরে কাঁদছে। নিজেকে কিছুটা শান্ত করে আমায় বলল, আমার সোনা, কান্না করো না প্লিজ, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তার হাত ধরে ক্ষমা চেয়ে নিলাম, বললাম যদি বেঁচে না ফিরি কথা দাও তুমি অন্য কারো হবে না, কথা দেও আমাদের বাবুকে তুমি মানুষের মতো মানুষ করবে। সে অঙ্গীকারবদ্ধ হলো। আমি তার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলাম। মানুষটাকে যে আমি বড় ভালোবাসি। আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে সে অজু করে হসপিটালের মসজিদে চলে গেল। 2 রাকায়াত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে অশ্রুসিক্ত নয়নে দোয়া করল।
আল্লাহ গো, তুমি আমার পাগলিটাকে সুস্থভাবে ফিরিয়ে দিও। তুমি তো জানো পাগলিটা যে আমার বেঁচে থাকার নিঃশ্বাস। ও মালিক, তুমি আমাদের অনাগত বাচ্চাকে সহিসালামত এ দুনিয়ায় পাঠাও। আর এদিকে অপারেশন থিয়েটারে পেটের পেইনে তখন আমি জ্ঞানহীন প্রায় মৃত্যু সমতুল্য কষ্ট সহ্য করলাম। আমি বারবার মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণ পাখিতে দেহ নামক খাঁচা ত্যাগ করে পরপারে পাড়ি জমালো। একটু পর আমার ছোট্ট বাবু সোনার কান্না আমার কানে এলো। কেউ একজন বলল, আপনার মেয়ে বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ। পুরো কথাটা শোনার আগেই আমি পুনরায় জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়ে দেখি আমাকে কেবিনে শিফট করা হয়েছে। ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে নিলাম। আমার বেডের সামনে আমার মুখের দিকে তাকিয়ে কেউ একজন অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে, তার মুখে তৃপ্তির এক হাসি। মানুষটা আর কেউ নয়, আমার এই জীবন সাথী আর আমার বাবু সোনার আব্বু, আমার ভালোবাসার মানুষ। আমি তার দিকে তাকাতেই সে চোখের কোণে থাকা পানিটুকু মুছে নিল আর উঠে এসে আমার কপালে গাঢ় করে একটা চুমু এঁকে দিল। আমি তার শার্ট খামচে ধরলাম। সে যত্ন করে আমার হাত ছাড়িয়ে নিল। বলল, আমার সোনা বউ, তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ এক সুখের সাথে পরিচয় করিয়েছ। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ, ভালোবাসি সোনা বউ আমার। আমি আস্তে আস্তে বললাম, ইয়েমানের বাবু সোনা কই? সে বলল, চিন্তা করো না, বাবু সোনাকে ক্লিন করা হচ্ছে, একটু পরে এসে যাবে। খানিক পর একটা নার্স সাদা তোয়ালে জড়িয়ে বাবু সোনাকে আমার কোলে দিয়ে গেল। বাবুকে খাওয়ালাম। খাওয়া শেষে একটা মুচকি হাসি ছোট্ট ঠোঁটের কোণে ঝুলিয়ে বাবু সোনা ঘুমিয়ে গেল। মা বলতে লাগলো, মা জেরিন, তুমি অনেক ক্লান্ত, বাবুকে আমার কাছে দাও আর তুমি একটু ঘুমাও। আমি মায়ের কথা মতন বাবুকে মার কাছে দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বেশ কিছু মানুষের কথার গুঞ্জনে। চোখ খুলে দেখি আম্মু এসেছে, বাবা এসেছে, আমার শ্বশুর বাবার সাথে বৃষ্টিও এসেছে। সবাইকে দেখে আমি হালকা হাসলাম। আমিও আরো অবাক হলাম এই দেখে যে আমার মেয়েটা তার বাবার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আব্দুল্লাহ মুখি মুখি আসছে। আমার আম্মু আমার জন্য হালকা খাবার রান্না করে এনেছিল রাতে, সেটা নিজ হাতে আমাকে খাইয়ে দিলাম। আর উনির পর শ্বশুর বাবা, আমার বাবা আর শাশুড়ি আম্মু বাসায় চলে গেল, বাসা ফাঁকা ছিল বলে। আর হসপিটালে আমার আম্মু আর আমার পিচ্ছি ননদি রয়ে গেল আমার সাথে। রাতে বাবুকে খাইয়ে ঘুমানিয়ে দোলনায় শুয়ে রাখতে যাব, তখনই আব্দুল্লাহ বলতে লাগলো, এই কি করছো তুমি? হুমম, আমার মেয়েকে আমার কাছে দাও। আমি বাবুকে ওর কোলে তুলে দিতেই বাবু ঘুমের মাঝেও মুচকি হাসি দিল, যেন সে তার বাবার স্পর্শ চিনিয়ে স্পর্শে রয়েছে শুধু নিরাপত্তা, স্নেহ আর মায়াতে জড়ানো ভালোবাসা। আমি আমার মেয়ের বাবার কাঁধে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছি আর আমাদের মেয়েটা তার বাবার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে মন ভরে দেখছি। চোখ দুইটা আমার মতো টানা টানা হয়েছে, ঠোঁট ধূপ দিয়েও আমার মতো চিকন, মুখের গড়ন পুরোটাই পেয়েছে ওর বাবার মতো, গায়ের রং আমার মতো, এই ফর্সা বাবার মতো উজ্জ্বল শ্যাম বর্ণের হয়নি, তবুও দুজনের অনেকটাই মিলে যাচ্ছে আমাদের ছোট্ট পরিটার সাথে, এই যেন এক লিটল জেরি। আব্দুল্লাহকে বললাম, এই শুনো না। সে বলল, হুম বলো। বললাম, আমাদের বাবু সোনাকে দেখো, আমার মতো হয়েছে তাই না? সে বলল, আমার বউটাও সুন্দর, আমার ছোট্ট পরীটাও সুন্দর, আমিও চাই সে তোমার মতোই হোক, তোমার মতো নম্র, ভদ্র, সাবলীল আর মিশ্রভাষী হোক। আমরা আমাদের পরীটাকে দিনই এলেম শিক্ষায় গড়ে তুলব ইনশাআল্লাহ। তার কথা শেষ হওয়ার পর আমার কাছ থেকে উত্তর পাওয়ার আশায় সে আমার দিকে তাকিয়ে দেখলো আমি ঘুমে বিভোর। ঘুম ভাঙে ভোর সকালে আমার মেয়ের কান্নার আওয়াজে তাকিয়ে দেখি মেয়েকে নিয়ে সে ফ্লোরে হাঁটাহাঁটি করছে, তবুও কান্না থামে না। থামবে কিভাবে, পিচ্ছিটার যে ক্ষুধা লেগেছে। 3 দিন পর বাসায় চলে আসি, এখন আমি কিছুটা সুস্থ। উনি তো সব সময় আমার যত্ন নিতে ব্যস্ত, আমি কি খাবো না খাবো এসব নিয়ে সব সময় আমাকে জ্বালায়। এমনিতে আমি বেশি খেতে পারি না, তবুও ওর জোরে জোরিতে আমায় খেতে হয় সময় মতো। আব্দুল্লাহ অফিস থেকে 7 দিনের ছুটি নেয়। আমাদের মেয়ের জন্মের 7তম দিনে আকিকা করা হলো দেশের বাড়িতে গিয়ে। নাম রাখলাম নামিসা জান্নাত। আসলেই তো আমাদের সন্তান আমাদের কাছে জান্নাত। আমার মেয়েটা ভারী দুষ্ট, সারা রাত আমায় ঘুমাতে দেয় না, অথচ সে ঠিকই দিনে ঘুমায়, কিন্তু আমার ঘুম আর হয় না। গত রাতে এমনও হয়, মেয়েকে বুকের মাঝে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে যেতাম পড়ে। আমার মেয়ের বাবা তার মেয়েকে সামলাতো, আমি ঘুমাতাম।
সময়গুলো এভাবেই কেটে যায়। সময়ের সাথে সাথে আমাদের মেয়ে বেড়ে উঠে, এখন তার বয়স 7 মাস। সারাক্ষণ বউ বউ বলে মুখের বুলি ফুটেছে। এখন সে হামাগুড়ি দিয়ে খেলা করে। আমি আর আব্দুল্লাহ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি আমাদের ভালোবাসার ফুলটাকে। আজ তার মুখে ভাতের অনুষ্ঠান করলাম। এক লোকমা ভাত তার মুখে তুলে দিল বাবা পিচ্ছি সোনাটা। তখন সে কি খুশি! আমার মেয়েটা বাবা ভক্ত খুব। বাবুর বাবা যখন অফিসে থাকে সারাক্ষণ বাবাকে খুঁজে, যেন এমন আমি বন্যার স্রোতে ভেসে আছি। আমি রান্না বান্না শেষ করে জান্নাতকে কোলে নিয়েই বাকি কাজগুলো শেষ করতে হয় আমাকে। কখনো বিরক্ত হয়ে যায়, আবার মানিয়ে নেই। আব্দুল্লাহ ও অফিস শেষে বাসায় এসে শত ক্লান্ত থাকা সত্ত্বেও আমাকে যতটা পারে কাজে সাহায্য করে। এখন জান্নাত সোনার বয়স 9 মাস বাবার সাথে বসে খেলা করছে। আমি বাবুর জন্য নুডলস রান্না করছি। হঠাৎ কানে এলো আমাদের বাবু সোনা তার বাবাকে বাব বা বলে ডাকলো। এইটা শুনে আব্দুল্লাহ খুশিতে কেঁদে ফেলল, আর আমায় বলতে লাগলো, বউ শুনে যাও। তার ডাক শুনে আমি দ্রুত রুমে চলে আসি। এসে দেখতে পাই আমার মেয়েটা তার বাবার বুকে লেপ্টে আছে আর অস্ফুটভাবে বারবার বা বাবা বাবা এভাবে ডাকছে। এসব দেখে চোখের কোণে পানি জমা মাত্র মুছে ফেললাম। বললাম, বাহ, আমার মেয়েটা দেখি বাবা ডাকতে শিখে গেল। আব্দুল্লাহ বলল, তো কি শিখবে? এটা তো আমার মেয়ে নয় গো, এটা তো আমার মা। এই বলে জান্নাতকে সে গালে মুখে চুমু দিল। আমি হাসি মুখে আমার মেয়ে আর মেয়ের বাবাকে আর চোখে দেখছিলাম। এসব উনি বুঝতে পেরে বলল, কি গো বউ, চোখ দিয়ে গিলে খাবে নাকি? হুমম, তুমি অবশ্য চাইলে তোমাকে এভাবে চুমু খাবো। এসব বলে যেই না সে আমার কাছে আসতে নিল, আমি অমনি লজ্জায় দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। সে তবুও দমিয়ে গেল না। পিছু পিছু রান্নাঘরে এলো আর বলল, এইভাবে পালিয়ে বেড়াও কেন হুমম? আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। সে আরো লজ্জা দিতে বলল, এই বউ এভাবে লজ্জা পাইবা না হুম? তুমি লজ্জা পেলে তো আমার মনে হয় যে আমাদের বাবু সোনাটাকে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। তার কথা শুনে আমি হেসে ফেললাম। সে আজ ভীষণ খুশি, কারণ তার আদরের রাজকন্যাটা তাকে প্রথম বাবা বলে ডেকেছে। এভাবেই হাসিতে খুশিতে আর জান্নাতকে নিয়ে ব্যস্ততায় আমাদের সময় কেটে যায়। আমার মেয়ের বয়স এখন 2 বছর। 2 বছর বয়স হলে কিছু কথা স্পষ্ট, কিছু কথা অস্পষ্ট তার। তবুও সে খুব পাকা পাকা কথা বলে। যেমনটা আমি ছোটবেলায় ছিলাম ঠিক তেমনই যেন আমারই কার্বন কপি। মেয়েটা ওর বাবা বলতে পাগল। এই তো এখন রাত 8টা বাজে। ওর বাবার বাসায় ফিরতে একটু দেরি হচ্ছে, নিশ্চয় রাস্তায় জ্যামে আটকা পড়েছে। আমার মেয়েটা বারবার আমাকে বলছে, ও আম্মু, বাবা কখন আসবে? আমি বলি, এই তো সোনা, তোমার বাবা আসবে কিছুক্ষণের মধ্যেই। তবুও সে শান্ত হয় না, বারবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে তার বাবার অপেক্ষায়। হঠাৎ হাততালি দিয়ে বলে, বাবা এতে গেতে এতে গেতে এসে গেছে, এসে গেছে। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সত্যিই তো আব্দুল্লাহ এসে গেছে। তার হাতে কিছু একটা আছে বুঝতে পারলাম। রুমে এসে প্রথমে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি সোনা বউ, এই লাল গোলাপগুলো তোমার জন্য। এই বলে লাজুক হাসি আমাকে চুমু দিতে এগিয়ে আসতে পিছনে থেকে আমাদের মেয়েটা বলে উঠে, এই যে আমি কিন্তু কিন্তু দেখিনি হুম, কিছু দেখিনি। ওমা, পিচ্ছি সোনাটা দেখি তার ছোট্ট নরম হাত দুটি দিয়ে তার মুখ আড়াল করে রেখেছে। আমরাটা দেখে হাসলাম দুজনে। এরপর ফ্লোরে বসে পড়লাম। বললাম, দেখি দেখি আমাদের ভালোবাসার ফুলটাকে একটু দেখি গেছে। আর শুধু সোনামণি আমার। জান্নাত দৌড়ে এসে হাসি হাসি মুখ নিয়ে আমাদের দুজনের কোলে মাঝ বরাবর বসে পড়ল। আমরা দুজন জিজ্ঞেস করলাম, সোনামণি, বলো তো তুমি আমাদের কে? জান্নাত বলল, আমি তোমাদের ভালোবাসার ফুল, ভালোবাসার ফুল। বলেই একটা ফোকলা হাসি দিল। আমাদের মেয়েটার ঠোঁটের ফাঁকে দেখা মিলল তার আরেকটা পিচ্ছি দাঁত। আমি আর আব্দুল্লাহ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণের পর দুজন জান্নাতের দুগালে চুমু দিয়ে বললাম, হুম সোনামণি, তুমিই তো আমাদের ভালোবাসার ফুল। সমাপ্ত।